Start our today's session. আজকে আমরা লিসেনিং মডিউল আমরা সেকশন 4 নিয়ে কথা বলবো। আপনারা সবাই লিসেনিং প্র্যাকটিস করছেন, রিডিং প্র্যাকটিস করছেন, লিসেনিং টেস্ট দিচ্ছেন। সো লিসেনিং মডিউলের যে সেকশন 4 যেটা মনোলগ যেটা সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সেটা নিয়ে আমরা দেখবো সবকিছু বিষয় কিভাবে ফিক্স করা যেতে পারে। তো যারা অলরেডি টেস্ট দিচ্ছেন তাদের জন্য বিষয়গুলো আরো বেশি গাইডলাইনটা ভালো হয়ে যাবে, কারণ আপনি যখন এক্সিকিউট করতে পারছেন না তারপরে যখন সেটার একটা গাইডলাইন পেয়ে যাবেন তখন সেটা আরো বেশি এক্সিকিউশনটা সহজ হয়ে যায়। ওকে, সো সেকশন 4 যেটা আমরা যদি এখানে দেখি, এটা একটা ইউনিভার্সিটি লেকচার বা কোনো ধরনের সেমিনারে কোনো লেকচার বেস করে হয়। এটা একাডেমিক একটা স্পিচ হয়, এটা একজনই কথা বলে। তো এটা সবসময় এটা একাডেমিক লেকচারই হয় এবং এটা প্রেজেন্টেশন মোডেই থাকে, কোনো কিছু নিয়ে কেউ প্রেজেন্ট করতে থাকে, সেই বিষয়গুলো আমরা দেখব। এবং এটা অনেক একাডেমিক টপিক যেহেতু, সেটা যেটা বলেছি যে এটা সাধারণত অবসকিউর টপিক হয়, হ্যাঁ, কোনো কিছু বিষয় নিয়ে, যেটা যেমন আর্কিটেকচার অ্যান্ড কলোনিস, মেরিন বায়োলজি, এরকম ভাস্ট এটার একাডেমিক যে এরিনাটা বেশ ওয়াইড রেঞ্জে আমরা পেয়ে থাকি। সো এটার আরেকটা জিনিস হচ্ছে, এই সেকশন 4-এ আমরা ব্রেক পাই না। এমনি সেকশন 1, সেকশন 2, সেকশন 3 আপনারা প্র্যাকটিস করেছেন, যখনই এটাকে দুভাগে ভাগ করা হয়, 5-6টা কোয়েশ্চেন পর পরে একটা ব্রেক আপনাকে দেওয়া হয়, 30 সেকেন্ডসের ব্রেক। তখন আপনি একটু একটা ব্রিদিং জোন তৈরি হয়, জোন যে এখানে আপনি একটু কোয়েশ্চেন দেখে নিতে পারেন, এই ব্যাপারটা। তো এই সেকশন 4-এ যেটা হয়, এটার মধ্যে একটু কনডেন্স থাকে, আপনার কনটেক্সটগুলো অনেক বেশি, ভলিউমটা বেশি থাকে, এবং এখানে যেটা কোনো ব্রেক মাঝখানে আমরা পাই না, সেটা একটা বিষয়। তো ইন সেকশন 1 to 3 the audio pauses halfway through to give students time to look at the next set of questions. এই বিষয়টা সবকিছু আপনারা যখনই এটা রিভিউ করবেন ইউ উইল গেট দ্যাট। আর এখানে সেকশন 4-এ এটা করছে না। তো এখানে চ্যালেঞ্জটা হচ্ছে কন্টিনিউয়াস কথা বলে যায়, তাই না? 5 মিনিটের, 4 থেকে 5 মিনিটের এটা একটা টক হয়, এটা কন্টিনিউয়াস কথা বলে যায়। এর মধ্যে থেকে আপনাকে কোয়েশ্চেন নাম্বার 31 to 40, যে 10টা কোয়েশ্চেন আপনাকে একটা একদম রিলিং স্পিন্টে আপনাকে এটাকে ডিল করতে হয়। তো এটা করার জন্য আপনি কি, আপনার স্ট্র্যাটেজিটা কি হবে? সো আপনি এখানে যে প্রথম দিকে পাচ্ছেন, মানে সেকশন 3 পরে যে সময়টা পাচ্ছেন। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলেছিলাম, সবসময় কোয়েশ্চেনগুলো অ্যাডভান্স পড়ে নেয়া। এখানে আবার একটু বলে রাখি আপনাদের, যে যখনই সেকশন 1 আমরা সলভ করতে যাচ্ছি, আমার কোয়েশ্চেন পাওয়ার পরে, আমি যখন কোয়েশ্চেন আমার স্ক্রিনে আসছে তখনই আমি কিন্তু সময় পাচ্ছি, আমার তখন ইনস্ট্রাকশন চলছে, আমি ইনস্ট্রাকশনটা শুনতে শুনতে আমি কোয়েশ্চেনগুলো, কারণ সেকশন 1-এর কোয়েশ্চেনগুলো খুব ইজি টু ফলো, আপনারা বাই দিস টাইম বুঝতেই পেরেছেন। সো এই আমি সেকশন 1-এর কোয়েশ্চেনগুলো আমি আগে ফলো করে নেব, যে গ্যাপটা আছে, গ্যাপের আগে পিছিয়ে যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে আমরা একটু হাইলাইট করে নেব, আন্ডারলাইন করে এখানে নেব। তাহলে আমার একটু একটা একটা ক্লু পেয়ে যাবো যে আমাকে আসলে কি আনসার করতে হচ্ছে, তাই না? পরের আনসার কি ডলার আছে কিনা, পাউন্ড আছে কিনা, ডেট আছে কিনা, ডে আছে কিনা, কি লেখা আছে, বা নাউন আছে কিনা, তার আগে কি বসবে, এরকম একটা সহজ সহজ ব্যাপারগুলো আপনি চোখ বুলিয়ে নেবেন। এখন আপনি সেকশন 1 ফলো করো, যখন কোয়েশ্চেন স্টার্ট হয়ে গেল, আপনার বলা অডিওটা স্টার্ট হয়ে গেল, তখন আপনি কি করবেন, ইন বিটুইন যে গ্যাপটা আছে, এই গ্যাপটাতে আপনি অ্যাডভান্স সেকশন 2 এর কোয়েশ্চেনগুলো আপনি দেখতে থাকবেন। মানে আপনার স্ট্র্যাটেজিটা থাকবে, আপনি ইন অ্যান্ড অ্যাডভান্স আপনার যে কোয়েশ্চেন সেটটা আছে এটা ধাপে ধাপে আপনি এগিয়ে রাখবেন। ইন অ্যান্ড অ্যাডভান্স আপনি কোয়েশ্চেন পড়ে রাখলে আপনার পরবর্তীতে ওটা ফলো করতে সুবিধা হবে। সো সেকশন 1-এর যে গ্যাপটা, এই সময় আপনার কোয়েশ্চেনগুলো তো পড়া আছেই, আবার যখন সে আবার বলা শুরু করছে তখন আবার সেখান থেকে আপনি কোয়েশ্চেন 6 অথবা কোয়েশ্চেন 5 থেকে, যেখান থেকে আপনার আবার স্টার্ট হবে অডিওটা, সেখানে আপনি ফোকাস করেন। সো এভাবেই আপনার গ্যাপটাকে যদি আপনি অ্যাডভান্স পরের কোয়েশ্চেনগুলোকে একটু দেখে নেন, কারণ অনেক সময় হয় কি, বিশেষ করে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ক্ষেত্রে কোয়েশ্চেনটাকে বুঝে নিতে হয়, আপনি তো অপশন পড়ছেন না, এই সময় কোয়েশ্চেন দেখে নেওয়ার সময় কিন্তু অপশন, আমরা মাল্টিপল চয়েস আমরা অপশন পড়বো না। সো স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনি প্রথমে খুব ভালোভাবে ইন অ্যান্ড অ্যাডভান্স আপনাকে কোয়েশ্চেনগুলো পড়ে ফেলতে হবে। তো এই যে সেকশন 4-এ আসার আগেই
আমরা সেকশন 3 যখনই আমরা মাঝখানে আছে তখনই কিন্তু আমার ওই স্ট্র্যাটেজিটা আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু সেকশন 4 এর কোয়েশ্চেনগুলো আপনি ইন অ্যান অ্যাডভান্স দেখে নেওয়ার একটা সুযোগ পাবেন। তো আবার সেকশন 3 শেষ হওয়ার পরে যে সময়টা দিবে তখনও আপনি কোয়েশ্চেনগুলো পড়ে নেওয়ার সুযোগটা পাবেন। তো আমার যে গাইডলাইনটা আপনার জন্য হচ্ছে আপনি কোয়েশ্চেনগুলোকে ইন অ্যান অ্যাডভান্স কোয়েশ্চেনগুলোকে পড়ে অ্যাটলিস্ট বুঝে নেবেন। অনেক সময় হয় কি, যেমন ধরেন টেবিল থাকে, তারপরে আপনার ম্যাপ থাকে। সো এই জায়গাটা হয় কি, একটু আপনাকে মনোযোগটা নিয়ে দেখে নিতে হয়, গাইডলাইনটা নিয়ে নিতে হয়। এই সময় যদি আপনি অডিও শুনতে শুনতে যদি এটা বোঝার চেষ্টা করেন তখন দেখবেন আপনি অ্যাবসেন্ট মাইন্ডে আপনি অডিওটা শোনা বন্ধ করে দিয়েছেন। ওকে, সো এই জায়গাটা অবচেতন মনে আপনি এটা বন্ধ করছেন, আপনি মনে করছেন আপনি শুনছেন এবং আপনি দেখছেন। তো আপনাকে কোয়েশ্চেনগুলো আগেই এর যে জটিলতা আছে, কমপ্লেক্সিটি ব্যাপারটা আছে প্রশ্নটা, এটাকে আপনার সহজ করে নিতে হবে। একবার কোয়েশ্চেন পড়েন, দুবার, যদি অনেক কোয়েশ্চেন দুবার পড়তে হতে পারে। তো এই যে শুধু কোয়েশ্চেন পড়বো, বারবার বলছি কোয়েশ্চেন পড়বো, কোয়েশ্চেনে অপশন কিন্তু আমরা পড়বো না, মাল্টিপল, বিশেষ করে মাল্টিপল চয়েসে অপশনস পড়বো না আমরা। ইভেন আমরা যখন এই যে হেডিং ম্যাচিং বা স্টেটমেন্ট ম্যাচিং এর থাকতে পারে সেকশন 3-4 এর ওই জায়গাটায় কিন্তু আমরা কোয়েশ্চেনগুলোকে, কিউ লাইনগুলোকে সোজা করে ফেলবো যে এটা আসলে কি বলতে চাচ্ছে। তো ইন অ্যান অ্যাডভান্স কোয়েশ্চেন পড়ে নিতে হবে, এটা হচ্ছে কথা। তো সেকশন 4 যেখানে আমরা একদম কন্টিনিউয়াস আমার একটা টক আমাকে শুনতে হবে 4 থেকে 5 মিনিটের এবং কোনো গ্যাপ আমি পাবো না, এই জায়গায় আমাকে ইন অ্যান অ্যাডভান্স আমার এই জন্য প্রশ্নগুলো আগে পড়া থাকে। আর এখানে যে স্ট্র্যাটেজিটা বলছি যে আপনার যে সেকশন 3 শেষ করার পরে আপনি যে এটা সেকশন 4 শুরু হওয়ার আগে যে 30-40 সেকেন্ডস আপনি সময় পাচ্ছেন, এই সময় আপনি হেডিং এবং সাব হেডিংসগুলো আপনি পড়ে নেবেন আপনার কোয়েশ্চেনে। সো এইগুলো আপনার অবশ্যই একটা, আমাদের যেমন মাইলস্টোন থাকে না, যেমন আমি কোথাও যাচ্ছি ড্রাইভ করে, সো এখানে 5 কিলোমিটার 4 কিলোমিটার, এই যে মাইল ফলকগুলো আপনাকে কিন্তু একটা অবশ্যই গাইডলাইন দেয়। সো এটা আপনাকে কোয়েশ্চেনই আপনার ভালো করে বুঝে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। যত ভালো কোয়েশ্চেন বুঝতে পারবেন তত ভালো আপনি কোয়েশ্চেনকে ডিল করতে পারবেন। এটা হচ্ছে আপনার লিসেনিং এর, ইভেন আপনার রিডিং যে মডিউল আছে সেটার হ্যাক হচ্ছে এটা, আপনার কোয়েশ্চেন ভালো করে বুঝতে হবে। কোয়েশ্চেন শুধু পড়া দিয়েই না, শুধু পড়লাম সেটা না, কোয়েশ্চেন পড়ে বুঝে নিতে হবে। ওকে, সো যে ব্যাপারটা হচ্ছে এটার কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট আছে। এই যে যদিও এটা আমরা একটা কমপ্লেক্স, একেবারে এটার মধ্যে অনেক ভলিউমটা বেশি থাকে, এটা কন্টিনিউয়াস এয়ার ফ্লো চলতেই থাকে, কিন্তু এটা একটা স্ট্রাকচার আছে। যখনই আমি কোনো স্পিচ দিব, ধরেন আমি কোনো সেমিনারে কোনো স্পিচ দেই, তাহলে আমার কিন্তু স্পিচের একটা স্ট্রাকচারও থাকবে। তাহলে শুরুতে আমি কি করব, অবশ্যই এটা একাডেমিক স্পিচ হচ্ছে বা একাডেমিক কোনো রকমের টক যদি হয়, সেখানে প্রেজেন্টেশন হয়, তাহলে অবশ্যই এটা স্ট্রাকচার্ড একটা জায়গা আমার থাকছে। তাহলে প্রথমের দিকে ফার্স্ট ফেজে কি থাকে এটা আমাকে বুঝে নিতে হবে। এটাকে যদি আমরা একটু ভেঙে চুরে দেখি যে কিভাবে স্ট্রাকচারটা হয়। সো যদি র্যান্ডম টপিকও হয়, ইভেন মনে করে স্ট্রাকচারটাও যদি খুব একটু ডিফিকাল্ট, হাইলি প্রেডিক্টেবল এগুলো, ওকে, সো কিভাবে আপনি এটাকে প্রেডিক্ট করতে পারবেন, অ্যান্টিসিপেট করতে পারবেন, এটার একটা স্ট্রাকচার আমি এখানে আপনার স্ক্রিনের সামনে নিয়েছি। যে আমার ফেজ 1-এ প্রথমে কি করবে একজন একাডেমিক যে স্পিকার, উনি প্রথমে কি নিয়ে কথা বলবেন। সো উনি প্রথমে ইন্টারাকশন নিয়ে কথা বলবে, উনি যেই টপিকটাকে উনি উপস্থাপন করতে চাচ্ছে সেটাকে ডিফাইন করবে। সো তার প্রথম দিকে যে 31 নম্বর কোয়েশ্চেন বা 32 নম্বর কোয়েশ্চেন আপনি দেখবেন, এটার একটা স্ট্র্যাটেজি আপনি পেয়ে যাবেন। সো স্পিকার ডিফাইন্স দ্য টপিক অ্যান্ড এক্সপ্লেইনস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। এই জায়গায় আমার 31-32 শুরুর দিকে প্রথম দুটো কোয়েশ্চেন দেখবেন এই টপিকের ডেফিনেশন এবং এটার এক্সপ্লেনেশন থাকবে, এটার ইম্প্যাক্ট নিয়ে কথা বলবে, একটা প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবে। এরপরে ফেজ 2 জায়গায় যাবে কি, এটার হিস্ট্রিক্যাল কনটেক্সট, এটা ব্যাকগ্রাউন্ড, সেই জায়গায় কখন এটা শুরু হয়েছে, আপনার হোয়াট ডিড পিপল বিলিভ ইন দ্য পাস্ট, এই জায়গায় কোয়েশ্চেন 33-34 সাধারণত আমরা পাবো যে এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কোয়েশ্চেন হয়। ওকে, তো আপনি এগুলোকে, এই ভাগগুলোকে যদি একটু মাথায় রাখতে পারেন, আপনার জন্য সেকশন 4 ডিল করা কিন্তু খুব ডিফিকাল্ট হবে না। ফেজ 3-তে এরপরে যখনই ব্যাকগ্রাউন্ড এবং হিস্ট্রিক্যাল কনটেক্সট বলা হলো, এটা একাডেমিক লেকচারের একটা স্ট্রাকচার, এটা খেয়াল করবেন, তাহলে আপনার জন্য বিষয়টা ডিল করতে সহজ হয়ে যাবে।
এই ব্যাকগ্রাউন্ড যখন বলে ফেলা হয় তারপরে আপনার কি আসবে প্রবলেম, এটা কোর স্টাডি, এটা হাইপোথেসিস, যে রিসার্চের জায়গাটা এরিয়াটা কোথায়, রিসার্চটা কি সেটা নিয়ে কথা হবে, এটার মেথোডোলজি নিয়ে কথা হবে, এটার চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ ফেস করছে বা করতে হতে পারে সেইগুলো নিয়ে কথা হবে, এবং ফাইনাল ফেজে এটার ফিউচার ইমপ্লিকেশন কি, কনক্লুশন কি, হোয়াট আর দ্য রেজাল্টস অ্যান্ড হোয়াট হ্যাপেন্স নেক্সট, কি হবে সেগুলো নিয়ে। তাহলে আমরা কোয়েশ্চেনগুলোকে এভাবে আপনারা একটু খেয়াল করবেন, এগুলোর সাথে মিলিয়ে যখন সলভ করতে আপনি শুরু করবেন তখন দেখবেন আপনার জন্য বিষয়টা আরো বেশি ইজি হয়ে গেছে। 31, 32 ফার্স্ট দিকে কি থাকবে, ইন্ট্রোডাকশন, ডেফিনেশন, এটার বেসিসে কোয়েশ্চেনগুলো হয়ে থাকছে, এবং 33, 34 কোয়েশ্চেন হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অথবা কনটেক্সট, এটা কোন কনটেক্সটে বিষয়টা আলোচনা করা হচ্ছে, এটার পাস্ট একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলা হবে, এবং আগে মানুষ কি করতো, আগে মানুষ কিভাবে ভাবতো সেই বিষয়গুলো নিয়ে বলা হবে। তারপরে এটা হচ্ছে কোর স্টাডি, প্রবলেম, সেটা নিয়ে আলোচনা, এবং ফাইনালি ফিউচার ইমপ্লিকেশন নিয়ে আলোচনা হবে। সেখানে আমরা 39, 40 কোয়েশ্চেনগুলোকে আপনার এগুলো এই যে অ্যানালিসিস, আমার যে অ্যানালিসিসটা এটার সাথে আপনাকে আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে মিলিয়ে নিতে হবে, তখন বিষয়টা আপনি ফিক্স করে ফেলতে পারবেন। এই জন্য আপনাকে গ্রুমিংটাও করে যেতে হবে, এবং একই সাথে প্রতিদিন একটা করে টেস্ট আপনি যখন এখন এক্সপিরিয়েন্স করবেন তখন আপনি এটাকে আরো ভালোভাবে ফিক্স করতে পারবেন ইনশাআল্লাহ। এখন চলেন দেখেন, আমরা যদি একটু দেখি যে গ্রামারটাকে একটু প্রেডিক্ট করা যায় কিনা। হ্যাঁ, পসিবল। কনটেক্সটটাকে প্রেডিক্ট করা যায় কিনা। কোয়েশ্চেনটা দেখেন, এখানে কোয়েশ্চেন বলছে আর্লি পলিনেশিয়ানস নেভিগেটরস ইউজ কি ইউজ করতো টু ডিটারমাইন দেয়ার এক্সাক্ট ল্যাটিটিউড। তাহলে একটু খেয়াল করেন, এখানে প্রশ্নটা দেখেই কিন্তু আমি বুঝতে পারছি আমার এখানে ইউজ এমন একটা কিছু হবে, এটা আর্টিকেলের পরে অবশ্যই আমাকে আর্টিকেলের পরে আমার কি হবে, নাউন হবে। কি ব্যবহার করতো, তাই না? কি করতো, ল্যাটিটিউডকে, এক্সাক্ট ল্যাটিটিউডকে আইডেন্টিফাই করার জন্য এটা কি ব্যবহার করতো। তাহলে এখানে অবশ্যই আপনি এ দিয়ে বুঝতেছেন এটা একটা সিঙ্গুলার নাউন আসবে এখানে। তো সিঙ্গুলার নাউনগুলো কি হতে পারে, একটা টুল ব্যবহার করতো যেটাকে ল্যাটিটিউড নির্ধারণ করার জন্য। কি হতে পারে সেটা, যারা নেভিগেটরস তারা কি ইউজ করে কোনো কিছুকে করার জন্য, কম্পাস হতে পারে, কোনো ডিভাইস হতে পারে, কোনো ম্যাপ হইতে পারে, তাই না? এই তো আমার একটা প্রেডিকশন তো চলে আসতেছে। আমি কোয়েশ্চেনটা পড়লেই আমার কমন সেন্সে কিন্তু ব্যাপারটা আসবে। তো এটা নিয়ে আসার ব্যাপার করতে হবে। এমন না যে আমি কোয়েশ্চেনটা পড়লাম কিন্তু কিছু বুঝলাম না, আমি শোনার জন্য ওয়েট করছি কি বলবে, এরপরে কি বলতেছে, এরকম একটা ব্যাপারটা এমন না। আপনাকে এখানে সেন্সটাও মেক করতে হবে। যারা নেভিগেটরস তারা কোনো কিছুকে ডিটারমাইন করার জন্য, এক্স্যাক্ট ল্যাটিটিউডকে ডিটারমাইন করার জন্য তারা কি ব্যবহার করে বা করতো, ইউজড, ব্যবহার করেছিল এই জায়গায় আর্লি, আগেকার যুগে সেখানে। এরপরে আরেকটা কোয়েশ্চেন দেখেন, দ্য র্যাপিড ডিক্লাইন অফ দ্য বি পপুলেশন ওয়াজ প্রাইমারিলি কজড বাই এগ্রিকালচারাল। তাহলে এখানে একটা কোনো কিছু ব্যাপার আছে যেটা কৃষির সাথে জড়িত, যে আপনার ডিক্লাইন হয়ে যাচ্ছে কিসের, বি পপুলেশনের, মৌমাছির যে বংশ, এগুলো কেন এগুলো ডিক্লাইন হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, সেটা এগ্রিকালচারাল কি ব্যবহার করার, এগ্রিকালচারাল কৃষিজ কি এমন জিনিস আছে যেটা ব্যবহারের ফলে, এটা হতে পারে কোনো বিষ ক্রিয়া অথবা কোনো কেমিক্যাল, বা হতে পারে কোনো এক্সপ্যানশন, হতে পারে কোনো পেস্টিসাইড, হতে পারে যেগুলোর ফলে আপনার বি পপুলেশনটা ডিক্লাইন করতো দ্রুততার সাথে। তাহলে এই যে কমন সেন্সটাকে অ্যাপ্লাই করা, আপনি পড়ার সাথে সাথে প্রশ্ন পড়লেই আপনার একটা জায়গায় তৈরি হবে যে এখানে কিছু একটা প্রেডিক্ট করার ব্যাপারটা তৈরি হবে, তাহলে আপনার একটা গাইডলাইন আপনি তৈরি করে ফেলতে পারেন। The most common question type in section 4, how to use visual formatting as an anchor. In outline completion, the questions are formatted exactly like a student's lecture notes. ভিজুয়াল হায়ারার্কি একটু দেখবেন, তাহলে এটা একটু বুঝে নেন। ইউ মাস্ট ইউজ ইউর আইজ অ্যাজ মাচ অ্যাজ ইউর ইয়ার্স। শুনবেন এবং আপনার চোখটাকেও একটু মানে সজাগ রাখতে হবে, সচেতন রাখতে হবে, তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে। The speaker will usually say these words explicitly. Environmental impacts. Okay, so এখানে যখনই আপনি শুনছেন তাহলে আপনার every time there is a new bullet point, the speaker is moving to a new detail. হ্যাঁ, একটা করে হেডলাইন, একটা করে মানে কানে শুনেও বুঝতে পারবেন। এবং আপনি ওখানে যখন দেখছেন, কোয়েশ্চেনেও কিন্তু একটা টাইটেল দেয়া থাকে, টাইটেল, সাবটাইটেল যেগুলো দেয়া থাকে সেগুলোকে আপনাকে ফলো করতে হবে। সো
ইন্ডেন্টেশন, ইফ আ বুলেট পয়েন্ট ইজ ইন্ডেন্টেড, আপনার কোয়েশ্চেনের মধ্যে যদি একটা বুলেট পয়েন্ট করে কোনো ইয়ে দেয়া থাকে, টাইটেল দেয়া থাকে, আন্ডার অ্যানাদার ওয়ান ইট ইজ অ্যান এক্সাম্পল অর এ সাব পয়েন্ট অফ দ্য মেইন আইডিয়া অ্যাবাউট ইট। সাইনপোস্ট ওয়ার্নিং, বিকজ এই সাইনপোস্টটা আমাদের কিন্তু খুব হেল্প করে, ওকে, যখন একটা থেকে একটা মুভ করছে আরেকটা জায়গায় শিফট করছে সেই জায়গাগুলো। বিকজ সেকশন 4 ইজ এ ফর্মাল লেকচার, দ্য স্পিকার ইউজেস ফর্মাল সাইনপোস্টিং। মুভিং টু আ নিউ হেডিং, ধরেন এরকম ভাবে বলছেন, নাও লেটস টার্ন আওয়ার অ্যাটেনশন টু, ইফ উই লুক অ্যাট দ্য সাবসিকুয়েন্ট ফেজ। এইভাবে এটা ফর্মাল স্পিচ হওয়ার কারণে আপনার সাইনপোস্টগুলো খুব স্পেসিফিক হয় এবং আপনি এগুলো বুঝতে পারবেন। সো এটা সাব পয়েন্ট। আ প্রাইম এক্সাম্পল অফ দিস ইজ টু ইলাস্ট্রেট দিস, এভাবে প্রত্যেকটা জিনিসকেই খুব ফর্মুলেটেড ওয়েতে আপনি পাবেন। ওকে, সো এবার আমরা একটু একটা অডিও শুনি, অডিওটা শোনার সাথে সাথে এখানে একটু দেখার চেষ্টা করি এখানে কি বলছে। ওকে, Let's turn to the extinction of the woolly mammoth. The most heavily debated factor is climate change. As global temperatures rose at the end of the Ice Age, the vast steppe ecosystems shrank. This directly led to a catastrophic loss of their primary food source, which was specific types of high-protein vegetation. However, we must also consider human intervention. It is undeniable that early humans became apex predators once they developed advanced weaponry for hunting large game. Furthermore, archaeological digs in Eastern Europe have provided clear evidence that mammoth bones weren't just discarded. They were actively utilized by tribes to construct temporary shelters during the harsh winters. ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার আমরা সামনে যে স্ক্রিপ্টটা আমরা দেখি, স্ক্রিপ্টে আপনি এখন এটা একটু দেখেন এভাবে। Let's turn to the extinction of the woolly mammoth. The most heavily debated factor is climate change. As global temperatures rose at the end of the Ice Age, the vast steppe ecosystems shrank. This directly led to a catastrophic loss of their primary food source, which was specific types of high-protein vegetation. However, we must also consider human intervention. It is undeniable that early humans became apex predators once they developed advanced weaponry for hunting large game. Furthermore, archaeological digs in Eastern Europe have provided clear evidence that mammoth bones weren't just discarded. They were actively utilized by tribes to construct temporary shelters during the harsh winters. দেখেন স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা যদি আপনি বারবার ফলো করেন, প্র্যাকটিস করেন, বোঝার চেষ্টা করেন, দেখবেন যে এটা আপনার জন্য সহজ হয়ে গেছে। তাহলে খেয়াল করেন যে এই যে বোল্ড হেডিংগুলো কিভাবে ম্যাচ করে ফেলতেছে যা বলার থেকে। এবং আপনি যদি একটু আবার কোয়েশ্চেনটা আমরা দেখি, কোয়েশ্চেনে দেখেন এখানে কি বলছে, ফুড সোর্স, এবং এখানে বলছে অ্যাডভান্স, এই যে ওয়েপনারি ছিল, তারপরে এখানে প্রত্যেকটা জায়গায় খুব, এখানে হিউম্যান ইন্টারভেনশন, ক্লাইমেট চেঞ্জ ফ্যাক্টরস, এই যে আমাদের যে বোল্ড লেটারগুলো আছে কোয়েশ্চেনের মধ্যে এভাবে দেওয়া আছে, তো আপনি কিন্তু এগুলো জায়গা বুঝতে পারছেন। যখন এখানে বলছে যে however we must human intervention, দেখেন এখানে যখন কথাটা বলছে আপনার কিন্তু এখানে হিউম্যান ইন্টারভেনশন জায়গাটা আছে, তো আপনি ক্লুটাও দেখতে পাচ্ছেন। আপনি যদি চোখে দেখেন এবং কানটাকে একই সাথে রেডি রাখেন, তাহলে এখানে কিন্তু অ্যাডভান্স কথাটা বলছে, দেখেন অ্যাডভান্স উইপনারি। তো অ্যাডভান্সের পরের যে শব্দটা সেটা একেবারে মানে আপনার ইজি টু ফলো। এখানে বলছে ইউজ টু কনস্ট্রাক্ট, এখানে দেখেন এখানে কিভাবে ইউজ করেছে, ট্রাইবস বলছে ইউটিলাইজ বাই ট্রাইবস টু কনস্ট্রাক্ট টেম্পোরারি শেল্টার্স। তো এই যে কি এখানে প্রশ্নটা কি বলছে, ইউজ টু কনস্ট্রাক্ট, তো এখানে শেল্টার অ্যান্সার। যদি এটা নট মোর দেন ওয়ান ওয়ার্ড হয়, আর যদি আপনার এখানে মোর দেন টু ওয়ার্ডস হয়, তাহলে আপনি এখানে লিখতে পারেন টেম্পোরারি শেল্টার্স। এখানে মূল হচ্ছে নাউন, নাউন কন্টেন্ট ওয়ার্ডগুলো হচ্ছে কি তৈরি করে, শেল্টার্স তৈরি করে। তো এই যে বিষয়গুলো দেখেন এটা খুব কঠিন জিনিস না এগুলো ফলো করা। আচ্ছা, so how to survive when the answer you hear is not allowed to be written down? হ্যাঁ, যখন আপনি শুনছেন কিন্তু আপনি লেখার জন্য অ্যালাউড না, যতটুকু শুনছেন। So sometimes in section 4, instead of just filling in the blank with the word from the audio, students are given a box of options A to G. আপনি এটা শুনলেন কিন্তু এটা আবার আপনাকে লিস্ট অফ হেডিং দিয়ে রাখছে, অর লিস্ট অফ ইনফরমেশন দিয়ে রাখছে, যেটা একটা বক্সের মধ্যে আছে এ থেকে জি, ওখানে আপনার ম্যাচ করতে হবে। তখন একটা সামারি, এই প্যারাগ্রাফ থেকে সামারি নিয়ে কি করবেন তখন। সো এখানে আপনাকে যে ফলো করছে ডাবল ট্রান্সলেশন ট্র্যাপ, মানে ওইখান থেকে আপনাকে ট্রান্সলেট করতে হচ্ছে টেক্সট থেকে, আবার এখান থেকে আবার আপনার এই যে মেলাতে হচ্ছে গিভেন ওয়ার্ডস, এই জায়গাটা একটু
ডিফিকাল্টিস লেভেলটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য এইরকম কোয়েশ্চেন প্যাটার্ন করা হয়, কিন্তু ইম্পসিবল তো কিছুই না, তাই না? সো আপনি ওয়ার্ডটাকে শোনেন আগে। সো হিয়ার দি ওয়ার্ড ইন দ্য অডিও, রিড দ্য সামারি প্যারাগ্রাফ, যে সামারি প্যারাগ্রাফটা দেওয়া আছে সেটা আগে শুনে, মানে এটা পড়বেন কোয়েশ্চেনের মধ্যে, উইচ ইজ অলরেডি হেভিলি প্যারাফ্রেজ করা আছে। এখন আপনি যেটা করবেন, ফাইন্ড দ্য সিনোনিম ইন দ্য ওয়ার্ড ব্যাংক দ্যাট ম্যাচেস হোয়াট ইউ জাস্ট হার্ড। হ্যাঁ, তাহলে আপনি ওখানে যদি নোট করে রাখেন, আপনার সাথে তো সাদা পৃষ্ঠ থাকছে এবং আপনি ওখানে নোট করে রাখেন যেটা শুনলেন সেটা ওটার সাথে ম্যাচ করে, আপনার যে ওয়ার্ডটা ম্যাচ করে সিনোনিমাস ওয়ার্ড, সেই ওয়ার্ডটাই হচ্ছে ওটার অ্যান্সার হবে। এইটুকু শুধু আপনাকে, মানে ডাবল ট্রান্সলেশন ট্র্যাপ এটা, আরেকবার আপনাকে এটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, যেমন ধরেন এখানে আমরা বলছি রিলায়েবল, ডেঞ্জারাস। এখানে যদি আমরা এখানে অডিওটা শুনবো, দেখেন সামারি এখানে করছে, আপনি পড়ে দেখেন। দ্য রিসার্চার্স কনক্লুডেড দ্যাট দ্য নিউ সোলার গ্রিড ওয়াজ হাইলি কি মেকিং ইটস আনসুটেবল ফর হসপিটালস। তাহলে এখানে যেটা শুনবেন সেটা অ্যান্সারটা 34-এ লেখা যাবে না, বরং আপনাকে এখানে ওয়ার্ড ব্যাংক, এই যে রিলায়েবল, ডেঞ্জারাস, ইনএক্সপেন্সিভ, এই শব্দগুলো কিন্তু আবার বলবে না। যে লিস্টে আছে এই শব্দগুলো সে বলবে না, যেই শব্দটা বলবে হাইলি, সেটা আপনি এখানে শুনবেন, শোনার পরে এটার সাথে ম্যাচ করে সেই ওয়ার্ডটা আপনার অ্যান্সারে লিখতে হবে। চলেন আমরা শুনি। Ultimately, the research team determined that while the new solar grid was cost effective, its energy output remained heavily erratic during the monsoon season. This meant it simply couldn't be trusted to power critical infrastructure like hospitals. ওকে, তাহলে এখানে যে কথাটা বললো সেটা এটা কি হবে, এটা কস্টের কথা বলেছে, তাই না? সো এটা রিলায়েবল কিনা, ডেঞ্জারাস কিনা, ইনএক্সপেন্সিভ কিনা, আনপ্রেডিক্টেবল, অটোমেটেড। তাহলে এখানে বলছে সোলার গ্রিডটা কি হতে হবে সেই বিষয়টা। আবার আমরা এখানে যদি দেখি অডিও স্ক্রিপ্টটা খেয়াল করেন, এখানে আমরা যেটা বলছে, ultimately the researcher team determined that while the new solar grid was cost effective, its energy output remained heavily erratic during the monsoon season. This meant it simply couldn't be trusted to power critical infrastructure like hospitals. So আপনি এখানে ইরাটিক শুনেছেন, তাই না? এই যে হেভিলি ইরাটিক, এখানে যে জায়গাটা বলেছে হাইলি, এখানে ইউজ করেছে হাইলি। তাহলে হাইলি যে আপনার এটা সিনোনিমাস হেভিলি, এটা আপনি শুনেছেন ইরাটিক। এখন আপনি ইরাটিক তো লিখতে পারছেন না, তাই না? আপনার এখানে যে কথাটা বলেছে, এখানে রিসার্চার কনক্লুডেড দ্যাট দ্য নিউ সোলার গ্রিড ওয়াজ হাইলি, আর এখানে ও বলার সময় যেটা বলছে, আবার আমরা অডিওটা এখানে শুনি। Ultimately, the research team determined that while the new solar grid was cost effective, its energy output remained heavily erratic during the monsoon season. This meant it simply couldn't be trusted to power critical infrastructure like hospitals. দেখেন এই যে দিস ম্যান বলেছে না, দেখেন কমা দিয়ে এটা করেছে, তার মানে ওটাকে ব্যাখ্যা করেছে। দিস ম্যান্ট, এই যে শব্দটা বলেছে, তাহলে আমরা কখনো নাউনকে এক্সপ্লেন করি, এটা অ্যাপোজিশন, এটা স্ট্রাকচারের মধ্যে আসে, কমা দিয়ে তারপরে ওটাকে বলা হয় দিস ম্যান্ট, এটা বলছে। তাহলে হাইলি ইরাটিক, তার আগে কিন্তু তারা বলেছিল যে এখানে এক্সপেন্ডিচারের কথা বলেছে, কস্ট ইফেক্টিভের কথা বলেছে, কিন্তু যখন এখানে আপনার ক্লু কি, আপনি কি দেখবেন, হাইলি। তাহলে ওখানে যে ওয়ার্ডটা ছিল, দেখেন ওখানে স্ট্রেসও আছে কিন্তু, হেভিলি। তাহলে আপনি হাইলি এই ধরনের অ্যাডভার্বের যে আপনার এখানে মার্কার হিসেবে আপনি পাচ্ছেন, ওই শব্দের সাথে কি আছে, তাহলে আপনার হাইলি বলছে না, সে এটাকে প্যারাফ্রেজ করে হেভিলি বলছে। এবং ইরাটিক, আপনি ইরাটিক এখানে লিখতে পারবেন না, যেটা শুনলেন সেটাই লিখতে পারবেন না, সেটা অনুযায়ী আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তো সেই বিষয়টা এখানে ছিল। আশা করি আপনারা বিষয়গুলোকে ধরতে পারবেন, এবং প্র্যাকটিসের মাধ্যমে এগুলো কিন্তু ফিক্স করে নেওয়া খুবই পসিবল। এই জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস করতে হবে। এবং বিষয় গাইডলাইনগুলোকে আমরা তো গাইডলাইন আপনাদের দিতেই থাকবো কিভাবে কি করবেন। তো সেটা হচ্ছে ইরাটিকের সিনোনিমাস যে ওয়ার্ডটা, এটা আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, সো এগুলো আপনি আশা করি প্র্যাকটিসটা চালু থাকবে এবং আমাদের গাইডলাইনের সাথে সাথে এগুলো আপনাদের ফিক্স হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন খেয়াল করেন, ইউ ক্যান হ্যাভ পারফেক্ট লিসনিং স্কিলস, বাট ইফ ইউ স্পেল দ্য ওয়ার্ড রং ইউ গেট 0। কোনো রকমের পার্শিয়াল মার্কিং নাই,
তো এটার জন্য আপনাকে সব সময় খুব বেশি সতর্ক থাকতে হবে, এবং যখন আপনি শেষের যে সময়টা পাবেন এই সময়টাতে আপনাকে অবশ্যই স্পেলিংগুলো একবার চোখ বুলিয়ে চেক করে নিতে হবে। ওকে, এখানে কিন্তু সফটওয়্যার কোনো রকমের যে আমরা অটো কারেক্টর দিয়ে কম্পিউটারে অভ্যস্ত, তো ওখানে কিন্তু আপনার কোনো রকমের গ্রামাটিক্যাল কারেকশন বা অটো কারেকশন এখানে মার্ক করবে না, রেড মার্কে আমরা অভ্যস্ত, তাই না? তাই আমরা অপশন থেকে কারেক্ট করে ফেলি। তো এখানে কিন্তু সেই বিষয়টা থাকবে না। এখানে যদি আপনার স্পেলিং ভুল হয়ে যায়, স্পেলিং ভুল হয়ে গেলে একদম জিরো, এর জায়গায় ই হয়ে গেল, কোনোভাবে একটা অ্যালফাবেট এদিক সেদিক হয়ে গেল, সেটা ওই স্পেলিংটা রং স্পেলিং হিসেবে কাউন্ট হবে এবং এটা জিরো, কোনো পার্শিয়াল মার্কিং থাকবে না। সো এই জায়গাটা আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে। This part of our class is dedicated to pure orthographic discipline. Students lose out on band 8 plus because they panic and misspell simple words under pressure. এই জায়গাটা যেন না হয়, এটা আপনাকে কিন্তু চর্চা এর ব্যতিক্রম বা বিকল্প নেই কিছুই। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভুলগুলো ধরা পড়বে, এবং যখন আপনি কোয়েশ্চেন সলভ করলেন, আপনার যে অ্যান্সার শিটগুলো দেওয়া হয়েছে এখানে আপনারা মানে পেন অ্যান্ড পেপারেই লিখবেন, প্রিন্ট আউট করে, এগুলো প্র্যাকটিস করতে হবে পেন অ্যান্ড পেপারে, রাইট? তারপরে আমরা তো কম্পিউটার ডেলিভার্ড ওখানেও প্র্যাকটিস করে আমরা করব, কিন্তু কথা হচ্ছে আপনার ব্রেইনের সাথে আপনার যেই নলেজ এবং স্কিল জায়গাটা আপনার একসাথে সিঙ্ক হতে হবে। হ্যাঁ, আপনি যা লিখছেন, লেখাটা খুব ইম্পর্ট্যান্ট। এটা আমার কাছে এই জন্যই ডিরেকশনটা হচ্ছে আপনারা হার্ড কপিতে আপনারা পেন অ্যান্ড পেপারে এটা অ্যান্সার শিটটা বের করবেন, প্রিন্ট আউট বের করবেন, এবং এটা যখন পরীক্ষা টেস্ট দিবেন তখন আপনি হাতে কলমে লিখবেন, এবং তারপরে এগুলো আপনার ক্রস চেক করবেন। ক্রস চেক করতে গিয়ে দেখেন বানান ভুল হলে সেটাকে আপনি অ্যাওয়ারনেসটা বাড়ানোর চেষ্টা করেন যে আপনার কতগুলো বানান ভুল হচ্ছে। বানান ভুল হয়ে গেলে ওটা জিরো দিয়ে দিবেন, এবং আপনারা যেটা সলভ করে এটা আমাকে পাঠিয়ে দিবেন, সেখান থেকেও আমারও দেখার সুযোগ হবে এবং একটা রেকর্ডও থাকবে যে কার কার স্পেলিং মিস্টেক হয়, তাহলে আমি সেই বিষয়টা আপনাদেরকে গাইডও করতে পারবো। ওকে, আমরা দেখেন এখানে যে আমরা এস এগুলো মাঝে মাঝে আমাদের ভুল হয়ে যায়, মাইক্রোস্কোপিক এস, সিঙ্গুলার প্লুরাল, এই অনেক সময় আমরা এটা খুব র্যান্ডম, স্টুডেন্টরা অনেক স্কিল্ড স্টুডেন্টও এগুলো ভুল করে ফেলে এসের জায়গায়। ইফ দ্য অডিও সেজ দ্য প্রজেক্ট required immense funds and you write fund, এটা জিরো, এটা কোনো ইয়ে নেই। হ্যাঁ, তাহলে ফান্ডস এই যে জায়গাটা, এগুলো আমরা অনেক সময় খেয়াল করি না বা শুনি, কিন্তু একটু প্রেশারের কারণে এগুলো ভুল হওয়ার জায়গাগুলো, খুব সিলি মিস্টেক হওয়ার জায়গা কিন্তু এগুলো। সো লুক অ্যাট দ্য আর্টিকেল বিফোর দ্য ব্ল্যাঙ্ক, আর্টিকেলটা আপনি দেখেন। হ্যাঁ, তাহলে এখানে আর্টিকেল যখন বলছে যে আপনার কোয়েশ্চেনে বলছে দ্য ইম্প্যাক্ট অন সেভারাল, এই যে সেভারাল জায়গাটা বলছে, সেভারালের পরে অবশ্যই প্লুরাল হবে, যদি এ থাকে তারপরে সিঙ্গুলার হবে, বুঝতে পেরেছেন? ম্যাসিভ, এখানে যখন বলছে ম্যাসিভ, তাহলে এখানে কি হবে? অবশ্যই এখানে একটা সিঙ্গুলার নাউন হবে। এখানে সেভারাল আছে, সেভারালের পরে অবশ্যই প্লুরাল হবে। তো যখনই এই গ্রামাটিক্যাল এসগুলো থাকে, তার আগে কিন্তু সাইন পোস্টিং থাকে, ক্লু থাকে, আপনার সেই গ্রামার লেভেলটাকেও আপনার করতে হবে, এক্সিকিউট করতে হবে। গ্রামারের যে আন্ডারস্ট্যান্ডিং আছে, গ্রামারের লার্নিংটাকে আপনাকে এখানে এক্সিকিউট করতে পারতে হবে। তাহলে এগুলো খুবই ইম্পর্টেন্ট। যখনই আপনি ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কের আগে আপনি দেখেন ডিটারমিনারগুলো কি আছে, এটা সিঙ্গুলার না প্লুরাল আছে, তাহলে প্লুরাল ডিটারমিনারের পরে প্লুরাল নাউনই বসবে, সিঙ্গুলার ডিটারমিনারের পরে সিঙ্গুলার নাউন বসবে। তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু সিলি মিস্টেক হয়ে যায়। তো আমরা নাউনের সাথে অবশ্যই আপনার প্লুরাল, এই যে এস প্লুরাল, এভাবে আমার একটা প্রশ্ন অ্যান্সার থাকবেই লিসনিংয়ে। তো এটা ভ্যারি করে, আবার কিছু কিছু আছে আবার এস যেগুলো আনকাউন্টেবল নাউন আপনার কাছে মনে হবে যে এখানে অনেকজনের কথা বলছে, কিন্তু আনকাউন্টেবল নাউনগুলো সাধারণত এস যুক্ত হবে না। আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার, যেমন ধরেন ফার্নিচার আছে, ইনফরমেশন আছে, হ্যাঁ, সো এগুলো কখনোই এস যুক্ত হবে না। ওকে, সো ডাবল কনসোনেন্ট গ্রেভিয়ার্ড, এই অনেক সময় এইগুলো আমাদের ভুল হয়ে যায়, বানানগুলো। অ্যাকোমোডেশন, এই যে অ্যাকোমোডেশন বানানে আমরা হয়তো একটা এম বাদ দিয়ে দেই, কেউ কেউ একটা সি বাদ দিয়ে দেয়। সো একটু দেখে নেন অ্যাকোমোডেশন, এইভাবে প্রত্যেকটা শব্দ কিন্তু আপনাকে যখন পড়ছেন, বিশেষ করে রিডিংয়ের সময় আপনি ওয়ার্ডগুলোকে একটু চোখ ভালোভাবে পরিচিত হওয়ার চেষ্টা করবেন। সো অ্যাকোমোডেশন, এই বানানগুলোটা একটু ভুল হয়ে যায় অনেক সময়। মিলেনিয়াম, এই বানানগুলো এখানে
মিলেনিয়ামে দুটো এল থাকে, দুটো এন থাকে। সো এই জায়গাটা, এবং মিলিনিয়াম না, মিলিনিয়াম যে উচ্চারণ যদি ভুল করেন তাহলে দেখবেন আপনি এর জায়গায় আই দিয়ে দিয়েছেন। হ্যাঁ, সো আপনার এই জন্য শুরুতেই আপনাদেরকে আমি ফোনেটিক্সটা পড়িয়েছি, এবং ডিকশনারি থেকে প্রত্যেকটা ওয়ার্ড চেক করে করে আমার প্রোনাউন্সিয়েশনটা চেক করা, এবং তার পাশে যে ওয়ার্ডটা আছে স্পেলিংটা, ওটা শব্দটা চোখে দেখা, এবং ওটা ট্রান্সক্রিপশনে দেখা যে উচ্চারণটা কীরকম। যেমন ধরেন ভিলিজ, উচ্চারণটা হচ্ছে কারেক্ট হচ্ছে ভিলিজ। কলেজ, এক্সাম, এক্সাম উচ্চারণটা হচ্ছে এক্সাম। এখন আপনার তো ওটা হচ্ছে এক্সামিনেশন, এখন এটার উচ্চারণ ই দিয়ে করতেছি, কিন্তু ওখানে আপনার এ দিয়ে, মানে ই যেটা লিখি আমরা সেটা, ওইটাকে আমরা সাধারণত এক্সামিনেশন বলি, তাই না? তো এক্সামিনেশন যখন উচ্চারণ, কারণ যে অডিও শুনছেন তারা তো কারেক্ট প্রনাউন্সিয়েশনে কথা বলবে। এখন আপনার ওই এই জন্যই আপনার কারেক্ট প্রনাউন্সিয়েশনটা টিউন হওয়াটাও দরকার। হাউ ডু দে প্রনাউন্স, এই জন্য লিসেনিং গ্রুমিংটা আপনাদের এত বেশি করে করতে বলি। হাউ ডু দে টক, হাউ ডু দে প্রনাউন্স দ্য ওয়ার্ডস, হাউ ডু দে স্ট্রেস, কোথায় স্ট্রেস দিচ্ছে, কোথায় ইন্টোনেশন দিচ্ছে, তাদের সাথে পরিচিত হওয়া। এগুলো যখন আপনি উচ্চারণ দেখবেন এবং সেগুলো ওয়ার্ডগুলো, এই জন্য স্ক্রিপ্টটাও আপনি দেখেন, দেখে দেখে পড়েন, তখন এখানে কিন্তু আপনার যে একটু ডিফারেন্সটা তৈরি হয়, যে ওর বলা এবং লিখার, যে আপনি লিখা যে ওয়ার্ডটাকে দেখছেন সেটার সাথে আপনার শোনার যে ওয়ার্ডটা সেটা অনেক সময় ম্যাচ করে না, এগুলোও দেখে নেয়া। যেমন সাটেল ডিফারেন্স, তাই না? সাটেল ডিফারেন্স, এটা শব্দটা যখন দেখবেন, যেটা SUBTLE, তাই না? এটা এখন সাবটেল যদি বলে আপনার কাছে সহজ লাগে, কিন্তু এটা প্রনাউন্সিয়েশন যে সাটেল, এটা যে বিটা সাইলেন্ট। তো এগুলো তো আপনাকে পরিচিত হতেই হবে। আপনি আইএলটিএস ভালো করতে চান, 8+ ব্যান্ড স্কোর তৈরি করতে চান, আবার আপনি এই বানানের প্রতি সতর্ক হবেন না, এটা অনেক বড় ক্রাইম। সো অবশ্যই যারা ব্যান্ড 8+ করতে চান স্কোর আইএলটিএসে, তাহলে আপনাকে আরও যত্নশীল হতে হবে, খুবই যত্নশীল হতে হবে আপনার স্পেলিংয়ের ব্যাপারে। কারণ আপনি শুনছেন, শোনার পরেও যদি দুটো বানান ভুল করে আসেন, আপনার 0.5 চলে গেল তো এখানেই। ওকে, সো মিলেনিয়াম, এখানে দুটো এল দুটো এন আছে। অকারেন্সের এ দিয়ে দেয় অনেক সময়। হ্যাঁ, এখানে দুটো সি আছে, দুটো আর আছে। আর একটা হচ্ছে কোয়েশ্চেনায়ার। সো এটার উচ্চারণটা আমরা এভাবে কোয়েশ্চেনায়ার হয়, তো আপনার এখানে দুটো এন থাকবে। আর বানানটা একটু দেখেন, কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন, তারপরে নাইডের মতো আছে, হ্যাঁ, নাইডে, কোয়েশ্চেন, নাইডে, মানে কোয়েশ্চেনায়ার উচ্চারণটা হচ্ছে কোয়েশ্চেনায়ার। এটা যেটা আমরা প্রশ্ন রিসার্চের যে কোয়েশ্চেনায়ার থাকে সেটা বানানটা দেখবেন। অ্যাসাসিনেশন, এখানে কিন্তু এস দুটো আছে। এম্বারেস দুটো আর আছে, এখানে একটা এম দুটো এস। এই যে এভাবে এভাবে আপনি নোট ডাউন করে রাখবেন, যে শব্দগুলোর যেটা আপনার ভুল হচ্ছে আপনি দেখছেন, সেটা পাশে আপনি লিখে রাখবেন। যেমন এখানে আমি নোট দেওয়ার ইয়েটা শিখিয়ে দিয়েছি, যে এখানে একটা এম আছে, দুটো আর আছে, দুটো এস আছে, এভাবেও দেখেন। আবার এম্বারেস এভাবেও খেয়াল করে বারবার এগুলো নোট ডাউন করবেন, এবং সপ্তাহে অন্তত একবার করে আপনি আপনার যে লিস্ট অফ ওয়ার্ডস আছে যেগুলো আপনার ভুল হয়, বা যেগুলো ভুল হতে পারে বলে মনে করেন, যেগুলো একটু ট্রিকি আপনার মনে, সেগুলো আপনি লিস্ট করে ফেলবেন, এবং সপ্তাহে একদিন আপনি এগুলো চোখ বুলিয়ে বুলিয়ে যাবেন। তাহলে এভাবে যদি আপনি 8-10টা রিপিট দিতে পারেন এই লিস্ট অফ ওয়ার্ডসে বানানে, তাহলে আপনার এটা ভুল হওয়ার চান্সটা কমে যাবে। ওকে, সাইলেন্ট লেটারের এটাও আমাদের ভুল হয়। যেমন বলছে ওয়েন্সডে শুনে আপনি ওয়েন্সডে লিখে ফেললেন, তাহলে ভুল হয়ে যাবে। ফেব্রুয়ারি, এটা ফেব্রুয়ারি, আমরা এভাবে তো উচ্চারণ করি না। এনভায়রনমেন্ট, এভাবে উচ্চারণ হয় না। এনভায়রনমেন্ট এভাবে যখন উচ্চারণ হয়, এখানে এনটা অনেক সময় আপনি মানে উচ্চারণে আসে না। আপনি যদি উচ্চারণ শুনে এটার উচ্চারণ লিখেন, তাহলে এনভায়রনমেন্ট, আপনার এনটা বাদ চলে যেতে পারে। গভর্নমেন্ট, এটা গভর্নমেন্ট বলে না, গভর্নমেন্ট। সো এখানে এনটা সাইলেন্ট থাকে। অটমের পরে কিন্তু একটা এন থাকে, এনটা সাইলেন্ট থাকে। ওয়েন্সডে, এটা ওয়েডনেসডে। সো ওয়েন্সডে বানানটা আপনাকে আলাদাভাবে জানতে হবে, এবং উচ্চারণটা এটা ওয়েন্সডেই পড়তে হবে। সো আপনি যখন স্পোকেন ইংলিশে যাবেন, তখন কিন্তু আপনার আবার ওয়েডনেসডে বলাটা ঠিক হবে না। সো ওয়েন্সডে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং বানানটা দেখে রাখতে হবে। ফেব্রুয়ারি, সো ইট উড বি ফেব্রুয়ারি, বানানটা এবং উচ্চারণ, যে সাইলেন্ট ওয়ার্ডগুলো আপনাকে শিখতে হবে, দেখতে হবে, মূলত পরিচিত হতে হবে। সো ভাওয়েলস সোয়াপার্স, যেখানে আমরা দেখব যে আমরা কি হয় ভার্ব এবং নাউনের মধ্যে। যেমন দেখেন এখানে প্র্যাকটিস, তো ভার্ব যেটা সেটা এস হয়, আর নাউন যেটা সেটা সি হয়।
অ্যাডভাইস আপনি দেখবেন অ্যাডভাইস যেটা হচ্ছে নাউন সেটা ভিআইসি, আর যখন অ্যাডভাইস হি অ্যাডভাইস মি ওখানে কিন্তু এস হয়ে যায়। তো এগুলো আপনাকে খেয়াল করতে হবে। ওয়ার্ডস আইডেন্টিক্যাল একই রকম উচ্চারণের মতো আপনি শুনেন, আপনি শুনতে প্রায় সেম লাগে, যদি ওখানে আপনি যদি ট্রান্সক্রিপশন দেখেন এটার উচ্চারণটা আপনি ডিফারেন্ট পাবেন। সো স্পেলিং এর ক্ষেত্রে আপনার এই জায়গাটা মনে রাখতে হবে। প্র্যাকটিস যেটা নাউন সেটা হচ্ছে সিই, আর প্র্যাকটিস ভার্ব সেটা এসসি, অ্যাডভাইস যেটা সেটা সি নাউন এস দিয়ে যেটা আছে সেটা ভার্ব, আর সিই সি দিয়ে যেটা আছে সেটা নাউন। এফেক্ট আর ইফেক্ট, একটা হচ্ছে এফেক্ট যেটা এফেক্টেড হয়, আর এটার ইফেক্ট কি কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্টের বানান হচ্ছে EFFECT, আর এটা অ্যাফেক্টেড হয়, দ্য পিপল আর বিং অ্যাফেক্টেড, তখন আর ইফেক্টেড না কিন্তু অ্যাফেক্টেড। সো এই জায়গাটাও আপনাকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ভার্ব, এফেক্ট হচ্ছে ভার্ব, আর ইফেক্ট হচ্ছে নাউন। ওকে, টেস্টিং স্পেলিং প্লুরালস অ্যান্ড স্পিড আন্ডার এক্সট্রিম ফ্যাটিক, মানে যখন আপনার অনেক টানা কথা বলে যায়, আবার এক্সাম প্রেশার, এক্সাম হলের প্রেশার, সব কিছু মিলিয়ে এখানে আপনার এই প্রেশারে স্পেলিংগুলো প্লুরালগুলো একটু এলোমেলো হতে পারে। এজন্য আমাকে চর্চা করতে হবে এবং অভ্যস্ত এমনভাবে হতে হবে যেন আমি প্রেশারে থাকলেও আমার মানে স্পেলিং কোনোভাবে আমার ভুলে না যাই বা কনফিউশন না থাকে। ওখানে যদি পরীক্ষার হলে মনে করতে হয় এটা কি ডবল এম হবে না ডবল এস হবে, একটা এম হবে না দুটো এম হবে, তাহলেই কিন্তু সারছে। তো এই জন্য আগের থেকেই আপনাকে এটা কনফার্ম হয়ে যেতে হবে, আপনি পাশে নোটও নিয়ে রাখতে পারেন। সো দিস ইজ নট এ মাল্টিপল চয়েস ড্রিল, দিস ইজ আ হাই স্পিড লিভ টাইপিং এক্সারসাইজ। হাই স্পিড লাইভ আমি বলেছিলাম, যখন এটা যখন আপনার ভার্ব হিসেবে হয় তখন এটা আপনার উচ্চারণ হবে লিভ, আর যখন আর যেটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে আসবে তখন এটা হয়ে যাবে লাইভ। ওকে, সো দেখেন এখানে টাইপিং এক্সারসাইজ, তাহলে এটা কি হবে লাইভ টাইপিং এক্সারসাইজ এটা। আর এটা ভার্ব যখন আমরা ব্যবহার করছি হি লিভস, আই লিভ ইন ঢাকা, এরকম ভাবে, তাহলে এটা ভার্ব হিসেবে উচ্চারণ একরকম, আর এটা যখন অ্যাডজেক্টিভ হচ্ছে তখন উচ্চারণটা এটা লাইভ টাইপিং এক্সারসাইজ। ওকে, সো take a blank sheet of paper, you will listen sentences, read aloud and must type exactly what you hear in your page. এটা আপনারা এভাবে করতে পারেন, আপনি কোনো কিছু একটা মানে টেক্সট পড়ছেন, রিডিং পড়ছেন, ওই রিডিংটা আপনি রেকর্ড করলেন, রেকর্ড করে এবার ওটাকে আপনি নিজে লিখেন, বা প্রথমে প্র্যাকটিস করেন, কেউ বলছে অডিও স্ক্রিপ্ট, এটা আপনি নোট টেকিং নিচ্ছেন। নোট টেকিং মানে কি ওই স্ক্রিপ্ট আপনি লেখার চেষ্টা করছেন শুনে শুনে। এই প্র্যাকটিস যদি আপনি করেন এবং আপনি এরপরে আপনার বলা বলে ওইটা রেকর্ড করা ওইটা শুনে শুনে আপনি লিখেন, তখন দেখেন যে তারতম্য হয় কিনা, তার মানে আপনার প্রনাউন্সিয়েশনেরও কোনো কিছু সমস্যা আছে কিনা একটা শুনেও দেখবেন, এবং ওটা আপনি ফলো করে লিখতে পারছেন কিনা সেটাও একটু দেখবেন। খাতা কলম চেয়ার টেবিলে বসে আপনাকে এগুলো ঠিকঠাক করতে হবে, বুঝতে পেরেছেন, সময় লাগে। এই পড়ালেখার বিষয়টাই হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমরা আধুনিক সমাজে হওয়ার কারণে আমাদের সময় এত কম, আমরা পড়ার টেবিলে খুব রাশ করে বসি, রাশ করে আমরা পড়ার টেবিল থেকে উঠতে হয় আমাদেরকে। তো এটা যার যত বেশি কমফোর্টেবল জোন এবং রিল্যাক্স ওয়েতে পড়ালেখাটা খুব শান্ত শিষ্ট, একেবারে সময় নিয়ে পড়তে হয় প্র্যাকটিসটা, তখন দেখবেন আপনার বিষয়গুলো একটু একটু করে ফিক্স হচ্ছে, টাইম দিতে হবে। Okay, so you will listen sentences, read aloud and must type exactly what you hear in your page. You will be penalized for any missing. এটা আপনাকে আপনার penalize করতে হবে, আপনাকে অনুশাসনের জায়গায় নিয়ে আসতে হবে এই জায়গাগুলো। আর স্পেলিং এরার্স কেটে দিবেন, যদি ভুল হয় কোনোভাবে ওটাকে আবার কারেকশন করে দিবেন, ও এটা তো আমি আসলে ইটা এ দিয়ে দিয়েছি, এটা ঠিকই ছিল, এরকম করবেন না। যেটা ভুল হয়েছে ওটাকে আপনি প্যানালাইজ করেন, ওটাকে জিরো করে দেন, তাহলে কিন্তু আপনার অ্যাওয়ারনেসটা তৈরি হবে। নিজেকে কখনো প্যাম্পার করবেন না, নিজেকে অনুশাসনের জায়গায় যখন নিজেকে তৈরি করবেন, ড্রিল করবেন, তখন অনুশাসনের জায়গায় রাখতে হবে, যেটা ভুল সেটা ভুল। ওকে, সো দ্য সেন্টেন্সেস উইল নট বি রিপিটেড মোর দ্যান টুয়াইস। ওকে, তো এবার আমরা একটু আপনারা খাতা কলম নিয়ে ফেলতে পারেন, আপনারা এখানে একটু লিখবেন সেন্টেন্সগুলো কি কি বলা হচ্ছে, আপনারা শুনবেন এবং লিখবেন। এখানে 5টা সেন্টেন্স আমরা এখানে দিয়েছি। সো টেক ইউর পেন অ্যান্ড পেপার উইথ ইউ, টেবিলে যা আছেন, আমরা অডিওটা প্লে করছি, সেন্টেন্সগুলো আপনারা লিখে ফেলবেন, হ্যাঁ, গ্যাপগুলো জায়গায়। ওকে, লেটস স্টার্ট। The local government has decided to fund new accommodations for the international students. তাহলে এখানে আপনার গভর্নমেন্ট অ্যান্ড অ্যাকোমোডেশন,
সো আবার শব্দটা শুনেন। The local government has decided to fund new accommodations for the international students. এই যে অ্যাকোমোডেশন বললো, এখানে আপনি অলরেডি আমি কিন্তু আপনাদেরকে শব্দটা বলেছি যে এখানে অ্যাকোমোডেশনে কয়টা সি আছে, কয়টা এম আছে, এটা লিখে ফেলেন। এভাবে প্র্যাকটিস করতে হবে। পরেরটাও দিচ্ছি। The questionnaire revealed a surprising occurrence regarding their dietary habits. Surprise occurrence regarding their dietary habits, তাই না? The questionnaire এখানে questionnaire বানান হবে, আর revealed a surprising occurrence regarding their dietary habit. ওকে, লিখে ফেলেছেন? তাহলে বানানটা একটু প্র্যাকটিস করে ফেলেন। একটু আগেই দেখেছিলেন, সেই বানানটাই লিখে ফেলেন। পরে আপনি চেক করবেন আপনি বানানটা হলো কিনা। এরপরে নেক্সট সেন্টেন্সে যাই আমরা। They struggled to accurately measure the temperature of the surrounding environment. ওকে, তাহলে এখানে কি ছিল? টেম্পারেচার ছিল এবং অফ দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট। টেম্পারেচার লিখে ফেলবেন এবং এনভায়রনমেন্ট লিখে ফেলবেন। তাহলে এখানে পুরো সেন্টেন্সটাই আপনি লিখে ফেলেন। পুরো সেন্টেন্সটা আপনার আছে, তাহলে প্র্যাকটিসও হয়ে গেল। সো এখানে এনভায়রনমেন্ট বানানটা আসবে। ওকে, আমরা নেক্সট সেন্টেন্সে যাই, শুনি। The committee strongly advised against the new construction project. ওকে, তাহলে এখানে স্ট্রংলি অ্যাডভাইস, তাই না? এখানে ভার্বটা আসবে। ভার্বটা আসার কারণে এখানে সি হবে না, কি হবে সেটা। আর এখানে কমিটি ছিল, কমিটি বানানটা কি ছিল সেটা আপনাকে লিখতে হবে। কমিটি বানান কি আপনি লিখে ফেলেন, তাহলে শুনতে হবে, শোনার সাথে সাথে কারেক্ট লিখতে হবে। তো এই ধরনের কিছু ট্রিকি ওয়ার্ডগুলোকে যখন লিখতে হয় তখন স্পেলিং মিস্টেক হয়ে যায়। আপনি শুনতে পাবেন, শুনতে পেয়েও যদি মানে সঠিকটা লিখতে না পারেন, এটা একটা আনফর্চুনেট ব্যাপার হবে। পরের সেন্টেন্স দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে অ্যাডভাইসড হবে, আর হচ্ছে কমিটি ছিল, দ্য কমিটি স্ট্রংলি অ্যাডভাইসড। এই স্ট্রংলি অ্যাডভাইসড ভার্ব। পরের সেন্টেন্স। During the Millennium celebrations, several unique species were introduced to the park. এখানে মিলেনিয়াম ছিল আর স্পিসিস ছিল। several unique species were introduced to the park. স্পিসিস যে প্রজাতি, বিভিন্ন প্রাণীর প্রজাতিগুলো এখানে during the millennium celebration, এখানে মিলেনিয়াম শব্দটা লিখতে হবে। সো এই হচ্ছে এভাবে আমরা একটু ড্রিল করতে পারি এই শব্দগুলো, আমাদের বানানগুলো। তাহলে খেয়াল করেন, আমরা The এখানে local government has decided to fund questionnaire new revealed a accommodations. ওকে, তাহলে দেখেন এখানে এখন আমরা লিখে রেখেছি আপনাদের জন্য। আপনি যেটা লিখতে বলেছি সেটা আপনি এখন এখানে মিলিয়ে দেখেন। The local government বানানটা has decided to fund new। তাহলে এখানে আমরা খেয়াল করেন, এখানে অডিওটাও রেখেছি, শুনিয়ে দেই। The local government has decided to fund new accommodations for the international students. ওকে, এগুলো শুনবেন এবং এগুলোর সাথে রিপিটও করবেন, বলাটা স্ট্রেসগুলো আসবে। তাহলে যত বেশি নেটিভদেরকে শুনে বলার স্কোপ হবে, এটা বলে ফেলবেন, কোরাস করে ফেলবেন। ওকে, আপনি শ্যাডো প্র্যাকটিস করবেন, ওর সাথে সাথে আপনি বলবেন, এটা আপনার মতো করে বলাটা নিয়ে আসবেন। আর এখানে আমরা কি করছি, এখানে আমরা স্পেলিংয়ে চেক করছি। তাহলে এখানে গভর্নমেন্টের অ্যানটা এখানে সাইলেন্টে ছিল উচ্চারণে, আবার অ্যাকোমোডেশনে দুটো সি আছে, দুটো এম আছে, এভাবে আপনি লিখে ফেলবেন। এবং এখানে অবশ্যই অ্যাকোমোডেশনস, নিউ অ্যাকোমোডেশনস এই জায়গাটা ছিল, এসটাকেও আপনার খেয়াল করতে হবে। ওকে, পরে যে সেন্টেন্সটা ছিল দেখেন। The questionnaire revealed a surprising occurrence regarding their dietary habits. ওকে, অকারেন্সে যেন RANC না হয়ে যায়, এখানে RENC। কোয়েশ্চেনায়ার, এখানে বানানটা দেখেন, কোয়েশ্চেনায়ার দুটো এন আছে, সো ডাবল এন ইন কোয়েশ্চেনায়ার, ডাবল সি ইন অকারেন্স, অ্যান্ড আর ইন ডাবল আরও আছে অকারেন্সে। হ্যাঁ, দুটো সি দুটো আর আছে। ওকে, পরের যে আরেকটা সেন্টেন্স আপনাকে শুনিয়েছিলাম সেখানে দেখেন। They struggled to accurately measure the temperature of the surrounding environment. ওকে, সো এখানে টেম্পারেচার, এই টেম্পারেচার দেখেন, এখানে যে ইআর টেম্পারেচার, সো এই জায়গাটা খেয়াল করবেন। টেম্পারেচার, সো উচ্চারণটা যেভাবে করছে বানানটা কিন্তু সেভাবে নাই, এগুলো খেয়াল করার বিষয়। আশা করি ধরতে পেরেছেন। আরও ছিল আপনাদের, সেটাও দেখে ফেলেন। The committee strongly advised against the new construction project.
ওকে অ্যাডভাইসড, তারপরে সেন্টেন্সটা শুনে ফেলেন। During the Millennium celebrations, several unique species were introduced to the park. স্পেসিস বানানটা কি সেটা শুনে ফেলেন। তাহলে আপনার যে রিয়েল এক্সামে আছে, এভরি সিঙ্গেল ওয়ান অফ টাইনি মিস্টেকস উড কস্ট ইউ ফুল পয়েন্ট, একদম কোনো 50% নাই। ওকে, তাহলে আপনার ভালোভাবে শোনাটাও ইম্পর্টেন্ট এবং আপনার যে এই যে অর্থোগ্রাফিক যেটা আপনি লিখছেন এটার প্রিসিশনটাও এটা ইম্পর্টেন্ট। তাহলে দুটো মিলেই কিন্তু আপনাকে শুনতে হচ্ছে। ওকে, so the advanced orthographic rules where high level students throw away easy marks, যেটা এখানে আপনি দেখবেন আনকাউন্টেবল যে আনকাউন্টেবল নাউনগুলো যেটা আমি বলেছি, আনকাউন্টেবল নাউন কখনোই এস যুক্ত হবে না, সেটা খেয়াল রাখবেন। যে আইএলসে অবশ্যই এস যুক্ত যে থাকে, আনকাউন্টেবল নাউনে স্টুডেন্টরা কিন্তু এস লাগিয়ে দেয়। তো এটার ব্যাপারে আপনাকে অ্যাওয়্যার থাকতে হবে। যেমন এগুলো কখনোই এস নিবে না, যেমন ইনফরমেশন, এটা ইনফরমেশন হবেই না, রিসার্চ হবে না, অ্যাডভাইস যে নাউন এটা কখনো অ্যাডভাইসেস হবে না, অ্যাডভাইসড হি অ্যাডভাইসেস এইভাবে হতে পারে, যেটা ভার্ব হলে এস হতে পারে, কিন্তু এই নাউনের সাথে কখনো এস হবে না। ইকুইপমেন্ট কখনো ইকুইপমেন্টস হবে না, নলেজ কখনো নলেজেস হবে না, লাগেজেস কখনো হবে না, ব্যাগেজ লাগেজ এগুলো এস হবে না। ওকে, সো এগুলো মাথায় রাখবেন, আনকাউন্টেবল নাউনগুলো এস যুক্ত হয় না। ওকে, এবার আমরা দেখবো একটু সাফিক্স ট্রান্সফরমেশন যখন হয় একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে, যখন আমরা দেখি বেনিফিট থেকে বেনিফিশিয়াল, অনেক সময় আপনাকে প্যারাফ্রেজিং এভাবে নিতে হয়। তো the blank requires a specific grammatical class, noun plus noun versus adjective. The audio might say the word so fast that the suffix is solved. হ্যাঁ, তো তাড়াতাড়ি বলে ফেলছে। তো সাফিক্স মানে কি, যখন শব্দের শেষে কোনো কিছু অ্যাড হয়, যেমন ইন্ট্রোডিউস, ইন্ট্রোডাকশন, এই যে TION, হ্যাঁ, বেনিফিট, বেনিফিশিয়াল, বা এই যে এগুলোকে সাফিক্স বলা হয়। আর প্রিফিক্স কি, যখন আমরা সেটা শব্দের শুরুতে আমাদের আসে, সেটাকে আমরা প্রিফিক্স বলি, তাই না? নোটিস, আননোটিসড, এই যে ইউএনটা আসছে এখানে, হ্যাঁ, ইম্পর্টেন্ট, এই জায়গাটা আনইম্পর্টেন্ট, এরকম যখন আসে এগুলো হচ্ছে প্রিফিক্স। শব্দের শুরুতে যখন কোনো আপনার এখানে অ্যাড হয় শব্দ আগে, এগুলোকে আমরা সাফিক্স এবং প্রিফিক্স বলি, আর এই কাজটাকে অ্যাফিক্সেশন বলা হয়। যাই হোক, তো এইগুলোতেও অনেক সময় একটু এলোমেলো হয়ে যেতে পারে, তো এগুলো খেয়াল করবেন। বেনিফিট, বেনিফিশিয়াল, মেইনটেইন, মেইনটেনেন্স, বানানটা দেখেন, মেইনটেনেন্স, টেনেন্স, টিই, মেইনটেনেন্স না, টেনেন্স হলে এ হয়ে যাবে কিন্তু উচ্চারণে। সো একটাও দেখেন মেইনটেইন, আপনি কিন্তু জানেন TAIN, কিন্তু মেইনটেনেন্সে আর এ থাকে না, ওটা ই হয়ে যায়, এটা একটু ট্রিকি জায়গা, খেয়াল করবেন। প্রোভাইডের যেটা আছে, আর এখানে প্রভিশন এখানে SION হচ্ছে, তো এখানে এনভায়রনমেন্টাল, এটা খুব বেশি না। মেইনটেনেন্সের ব্যাপারটা দেখবেন, ওখানে এটা ই হয়ে যায়, মেইনটেইন আর মেইনটেনেন্স। ওকে, শোয়া যে ভাওয়েল সাউন্ডগুলো থাকে আমরা যখন উচ্চারণ করি, উচ্চারণের সময় এভাবে আসে, সেপারেট, এই সেপারেট না তো, হ্যাঁ, আমরা সেপারেট উচ্চারণ করলে এটা আমরা ধরতে পারি, হয়তো জানি না, তবে এগুলোকে আপনার অভ্যস্ত হয়ে নিতে হবে। এটা মিসস্পেল হয়ে যায়, সেপারেট। ডেফিনেট, সো এটাও দেখে নেবেন। ক্যাটাগরি, ক্যাটা উচ্চারণ করলে এ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, ক্যাটাগরি। প্রিভিলেজ, এটা প্রিভিলেজ, আমরা প্রিভিলেজ উচ্চারণ করি, হ্যাঁ, তো উচ্চারণটা হয়ে যায় এরকম, প্রিভিলেজ উচ্চারণ হয়ে যায়, ডেফিনেট হয়ে যায়, সেপারেট হয়ে যায়। সো সেপারেট, ডেফিনেট, ক্যাটাগরি অ্যান্ড প্রিভিলেজ, তো এগুলো খেয়াল রাখবেন, এগুলো স্পেলিং মিস্টেক হয়। আর বিশেষ করে যখন কেন সেকশন 4 এর সাথে বলছি, কারণ এইখানে এত বেশি ইন্টেন্সিটি থাকে, এই জায়গাটায় আপনি প্যানিকড হয়ে যান, নার্ভে পেয়ে যায়, এবং খুব তাড়াহুড়া করতে গিয়ে এখানে স্পেলিং মিস্টেক করি। তো আমার লাভ কি, আমি যদি ভুলই অ্যান্সার লিখে ফেলি, বানানই ভুল করে ফেলি, তাহলে তো আমার ওটা শোনা না শোনা, লিখা না লিখা একই ব্যাপার, যেতে এটা জিরো, কোনো রকমের হাফ পার্শিয়াল মার্কিং নাই। Hyphenation and word counts, এখানে আপনি দেখবেন hyphenated word counts as one word,
এটা আপনার স্টেট অফ দ্য আর্ট, লং টার্ম, আপ টু ডেট। ইফ দ্য লিমিট ইজ ওয়ান ওয়ার্ড অনলি অ্যান্ড দ্য অ্যান্সার ইজ লং টার্ম, সো এখানে আপনাকে অবশ্যই ওখানে একটা হাইফেন দিয়ে দিবেন। হ্যাঁ, হাইফেন লং টার্ম যদি হাইফেন ছাড়া লিখে দেন তাহলে কিন্তু, আর যদি ইনস্ট্রাকশনে থাকে নট মোর দ্যান ওয়ান ওয়ার্ড, তাহলে কিন্তু এই জায়গায় লং টার্ম লিখলে অ্যান্সারটা ভুল হয়ে যাবে, দুটো ওয়ার্ড কাউন্ট হয়ে যাবে। এটাও একটু সতর্ক থাকতে হবে, এটা ট্রিকি জিনিস। সো আপনি লং টার্ম শুনছেন, আপনি লং টার্ম লিখেও দিয়েছেন, কিন্তু আপনার ইনস্ট্রাকশনে ছিল নট মোর দ্যান ওয়ান ওয়ার্ড অর ওয়ান ওয়ার্ড অনলি, তখন কিন্তু আপনি লং টার্ম লিখলে অ্যান্সার ভুল হবে। শুধুমাত্র এখানে একটা হাইফেন দিয়ে দিলেই যেটা ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছি? সো এটা লং টার্ম দুটো আলাদাভাবে লিখলে হাইফেন না দিলে দুটো ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে এবং এটা মার্কটা ভুল হয়ে যাবে, মার্ক দিবে না। Okay, how to survive 5 minutes of continuous breakless academic speech without panicking. So the most dangerous phenomenon in section 4 is the domino effect. টানা বলে যায়, হ্যাঁ। A student misses question 32. Instead of moving on, their brain freezes. মনে করেন 32 মানে থেমে আছেন এবং আপনি এখানে মানে খোঁজার চেষ্টা করছেন, কি জানি বললো। এই কাজ করলে আপনার ব্রেইন, আসলে আমরা তো কোনো কিছু ছাড়তে চাই না, তাই না? যতদিন পর্যন্ত আপনার মানে না বলছে, আপনি কখনোই আপনার হ্যাবিট ছাড়তে পারছেন না। রাতে জেগে থাকার হ্যাবিট ছাড়তে পারছেন না। মনে করেন সুগার খাওয়া, ফাস্টফুড, জাঙ্ক ফুড, এগুলো খাওয়া ছাড়তেই পারতেছে না। যতই আপনাকে মোটিভেশন দেওয়া হয় বা সাজেস্ট করা হয়, ডক্টর বলতে কিছুই হচ্ছে না। কিন্তু ওয়ান্স ইউ উইল বি ডায়াগনোস ক্যান্সার, আপনার মনে ক্যান্সারে হয়ে গেছেন বা ডায়াবেটিকের পেশেন্ট হয়ে গেছেন, যখন আপনার যতদিন পর্যন্ত আপনার ডাক্তার আপনাকে ঘোষণা না দিচ্ছে যে আপনি ডায়াবেটিকের পেশেন্ট, ততদিন চিনি খাওয়া বন্ধ হয় না, ততদিন জাঙ্ক ফুড খাওয়া বন্ধ হয় না, ততদিন মানে অলসভাবে সকালে ঘুমিয়ে থাকাটা বন্ধ হয় না। আর যখনই আপনাকে একদম রুগী ঘোষণা করা হয় যে আপনি ডায়াবেটিসের পেশেন্ট, ডায়েট চার্ট তখন মেনটেন করেন, তখন সকালে উঠেই একেবারে মানে আপনার এক্সারসাইজ স্যুট পরে আপনি জগিংয়ে বের হয়ে যাচ্ছেন। দেখবেন আপনার চলতে ফিরতে আপনি কত মানুষকে দেখেন যে এই মানুষগুলো কি সুন্দর এক্সারসাইজ করছে, কিন্তু তাদের বিগত জীবনে কিন্তু তারা যদি ঠিকভাবে মেনটেন করতো তাহলে এইভাবে রাস্তায় দৌড়াতে হতো না, মানে পথে ঘাটে দৌড়াতে হতো না। তো পথ ঘাট মাঠ কিছুই নাই, তখন দেখা যাচ্ছে রাস্তার উপরেই দৌড়াচ্ছে বা মর্নিং ওয়াক করতেছে। তো বিষয়টা হচ্ছে, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাওয়ারনেসটা না আসতেছে, আপনার ব্রেইন এই যে মানে বলছি যে ছাড়ার প্রবণতাটা, মানে আমি কোয়েশ্চেনটা মিস করে ফেলছি, আমি লিসেনিং করতে করতে আমি কোয়েশ্চেনটা মিস করে ফেলছি, তো আমি সামনে চলে যাই, আমাকে প্রসিড করতে হবে তো, কারণ আমি তো ওটা আর আমি ব্রেইন থেকে রিকল করতে পারবো না, যেটা বলে গেছে সেটা আমি তো আর মনে করতে পারবো না। ওটা শুনলে আমি শুনেছি, না শুনলে আমার ওটা চলে গেছে। ব্রেইন আপনার 45 সেকেন্ডের বেশি মেমোরি আপনার স্টোর করতে পারে না, তো আপনাকে এখানে ছেড়ে দিতে হবে। তো আমরা ওই ছাড়ার হ্যাবিটের জন্যই বলছিলাম যে এটা আনলেস আনটিল আপনি এখানে পেনালাইজ হচ্ছেন, আপনি ততক্ষণ পর্যন্ত নিজেকে ওই জায়গা থেকে উইথড্র করবেন না। তো এখন পরীক্ষা দেওয়ার মাঝে তো আমাকে এটার মানে একটাই সুযোগ, এখানে যদি আমি এটা ঠিকভাবে ডিল করতে না পারি তাহলে আমার মানে ব্লান্ডার হওয়াটা খুবই অবভিয়াস হয়ে যায়। তো এটার জন্য হ্যাক হচ্ছে, আপনাকে বলেছি যদি আপনি মিস করেন, আপনাকে সামনে অবশ্যই কোয়েশ্চেন তো আগে থেকে ফলো করছিলেন, আপনি জানেন আপনি কোথায় আছেন। যদি 32 মিস হয়ে যায়, 32কে ছেড়ে দেন। ইনস্টেড অফ মুভিং অন দ্য ব্রেইন ফ্রিজেস, এটা হয়ে যায় অবচেতন মনে, কারণ আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে আমাকে নিহাও আমাকে 8.5 পেতে হবে, 8 পেতে হবে, আর অলরেডি আমার 2-3টা মনে হচ্ছে আমি ভুল পরীক্ষা দিতেই মনে হচ্ছে আমি পারি নাই, কঠিন ছিল, তখন ব্রেইন আর কোনোভাবেই ছাড়তে চায় না, ধরে রাখতে চায়। কিন্তু আপনি না শুনে মনে রাখতে পারলে সেটা আর কোনোভাবে ফিরে আসবে না। সো দে ফ্র্যান্টিক্যালি স্ক্যান দ্য পেজ, হ্যাঁ, ফ্র্যান্টিক্যালি মানে আপনি খুব অস্থিরভাবে ওটা খোঁজার চেষ্টা করেন যে কোথায় জানে ছিল, কোথায় আছে আমি। So trying to remember what was just said. While they are panicking about question 32, the speaker gives the answer for 33, 34, 35 হয়ে যেতে পারে। তাহলে আপনি কোথাও যদি একবার আটকে যান, আর সেকশন 4-এ বিশেষ করে মাঝে মাঝে কিছু জায়গায় খুব ফাস্ট চলে যায়, 3-4টা কোয়েশ্চেন বলা হয়ে গেছে। 1 miss point turns into 3 lost points, এটা যেন না হয়, এটাও নিজেকে মোটিভেট করতে হবে, বোঝাতে হবে। Okay, how examiners disguise the text so that scanning for exact words fails. When students complain, the answer just was not in the paragraph. It is because they fell victim to the paraphrasing triad.
The examiner has hidden the exact word they need behind a structural illusion. ওকে, সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা আপনি কি করবেন? Skip and salvage. In such cases, you must train yourself to be ruthless. This 50-second rule. If you are waiting for the answer to 32 and you suddenly hear the heavy anchor keyword for 33, then abandon. ওটা বাদ দিয়ে দেন। মনে করেন 33 কোয়েশ্চেন যে আছে ওটার কিওয়ার্ডের সাথে ম্যাচ করে যাচ্ছে বলাটা, তখন আপনি 32 নাই, আপনি ওয়েট করতেছেন, কিন্তু ওটা বলা হয়ে গেছে প্যারাফ্রেজে। ওটা হয়তো হিডেন যে আপনি খুঁজছেন যেটা কিওয়ার্ডের সাথে ম্যাচ করে, সেটা আপনার প্যারাফ্রেজ হয়েছে, আপনি মিস করে ফেলেছেন। পরের কোয়েশ্চেনে ক্লুতে যদি চলে যায় আপনি ওটাকে ছেড়ে দেন। সো দ্য মেন্টাল শিফট, accept the lost mark, drop your pencil down to the next line. মানে এটা যখন প্র্যাকটিস করবেন আপনি সেই সময়, you can always guess the missing word at the end. অবশেষে লাস্টে আপনি যখন যাবেন তখন যে ওয়ার্ডটা মিসিং হয়েছে গেস করে আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু সেটা 50-50 চান্সেস থাকে, না হওয়ার চান্সেসটা বেশি থাকবে, হওয়ার চান্সেসটাও বেশি থাকবে, দুটোই বেশি থাকে। সো আপনি এটা নিয়ে প্যানিকড হবেন না। ওকে, ইউ ক্যান অলওয়েজ গেস দ্য মিসিং ওয়ার্ড at the end of the test using grammar anticipation, but you cannot rewind the audio. মানে অডিওটা তো আবার ফেরাতে পারবেন না, ওটা তো আবার শুনতে পারবেন না, কিন্তু পরে গ্রামাটিক্যাল অ্যান্টিসিপেশন আশেপাশে দেখে আপনি গেস করে ওটার সাথে ম্যাচ করে দিতে পারবেন। কিন্তু এখন আরও যদি আপনি এটাতেই স্টিক হয়ে থাকেন, তাহলে আপনার সামনে যে 3-4টা কোয়েশ্চেন সেগুলো মিস করে ফেলবেন, একটার জন্য অনেক কিছু মিস হয়ে যায়। Intonation hooks, listening for the invisible break. Section 4 does not have an audio pause, but the speaker naturally provides micro pauses and pitch changes. এটা আপনি শুনতে শুনতে আপনার কান রেডি হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন যে ও কিভাবে সুইচ করে, কখন পজ করে। একটা 3 সেকেন্ডের একটা পজ মাঝখানে থাকে, কিন্তু তার বলার মধ্যে যে পজগুলো আছে সেগুলোকে খেয়াল করতে হবে। The speaker's voice goes up. This means they are listing items or continuing a complex thought. Do not move to the next question yet. তাই না? ডাউনওয়ার্ড পিচ যদি হয়, তারপর ব্রেথ নেয়, তার মানে নতুন টপিকে চলে গেছে। The speaker's voice drops to a low register followed by a sharp intake of breath. This is your signal they have finished a concept and are moving to the next bullet point or question block. তাহলে নিঃশ্বাস ব্রিথ নিয়েই যদি আবার বলা শুরু করে, তার মানে সে নতুন পয়েন্টে গেছে। আর যখন ভয়েসটা রেইজ হচ্ছে, তার মানে ওই টপিকে আছে, সে আরও ইনফরমেশন অ্যাড করতেছে বা লিস্ট করতেছে ইনফরমেশন। ওকে, you are going to listen to a 2-minute clip now from an environmental biology lecture now. Listen closely and try to identify when you hear the speaker making a list of examples, upward pitch, and when you hear her finish a thought. এটা শেষ করতেছি কিভাবে? Take a breath and change the subject. Downward pitch আর breath, এগুলো খেয়াল করতে হবে। কখন সে পিচটা ডাউনের দিকে নিচ্ছে, কখন সে আপের দিকে নিচ্ছে, আপের দিকে নিলে আরো লিস্ট করতেছে, ওই টপিকে আছে, ডাউনে নিলে সেটা ডাউনে নিয়ে নিঃশ্বাস নিতে গেলে সে আরেকটা টপিকে চলে গেছে। This will help you to train your ears to hear the invisible breaks. খেয়াল করেন। তাহলে আমরা এখানে দিয়েছি, আপনি এখানে অডিওটা শোনেন। Good afternoon, everyone. Well, with some of you about to go out on field work, it's timely that in this afternoon's session I'll be sharing some ideas about the reasons why groups of whales and dolphins sometimes swim ashore from the sea right onto the beach and, most often, die in what are known as mass strandings. Unfortunately, this type of event is a frequent occurrence in some of the locations that you'll be travelling to, where sometimes the tide goes out suddenly, confusing the animals. However, there are many other theories about the causes of mass strandings. The first is that the behaviour is linked to parasites. It's often found that stranded animals were infested with large numbers of parasites. For instance, a type of worm is commonly found in the ears of dead whales. Since marine animals rely heavily on their hearing to navigate, this type of infestation has the potential to be very harmful. Another theory is related to toxins or poisons. These have also been found to contribute to the death of many marine animals. Many toxins, as I'm sure you're aware, originate from plants or animals. The whale ingests these toxins in its normal feeding behavior, but whether these poisons directly or indirectly lead to stranding and death
seems to depend upon the toxin involved. In 1988, for example, 14 humpback whales examined after stranding along the beaches of Cape Cod were found to have been poisoned after eating tuna that contained saxitoxin, the same toxin that can be fatal in humans. ওকে সো খেয়াল করেন আর অনেক একাডেমিক যে স্পিচগুলো হয় বা লেকচারগুলো হয় এগুলো বললাম যে এটা আপনার কমপ্লেক্স ইস্যুস নিয়ে আপনাদের বলা হয় তো এখানে অনেক একাডেমিক ভোক্যাবগুলো ইউজ করা হয় তো এটার দিকে না দিয়ে আপনি এটা প্র্যাকটিস করবেন এটা আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড যে পিচটা হচ্ছে এটাও নিজের ব্রেনকে ট্রেন করবে একটা স্পিচ শুনে এটার এই বিষয়টা ট্রেনিংটা আপনার মাথায় সেট করতে হবে আমি যেভাবে মার্ক করে করে দেখিয়েছি যে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড পিচ দেখেন এইভাবে কীভাবে তাহলে এগুলোও আপনাকে ট্রানজিশন বা আপনার সাইন পোস্টিং এর হিসেবে কাজ করবে এবং আপনি আরেকটা কোয়েশ্চেনে চলে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন ওকে এখানে কিন্তু আমি যেই জায়গাটা থেকে নিয়েছি কোয়েশ্চেন যেভাবে স্লাইড করছে এভাবে আলাদা আলাদা করে পার্ট করে কোয়েশ্চেনগুলো দিয়েছি দেখেন তো যখনই আপনার পিচ লো পিচ হচ্ছে ডাউনওয়ার্ড পিচ হচ্ছে এবং ব্রেথ নিচ্ছে তখন আরেকটাতে চলে যাচ্ছে তো এই বিষয়গুলো খেয়াল করবেন আচ্ছা So extracting exact words while tracking moving processes. Unlike note completion, which uses a bulleted list, sentence and flowchart completion require a different kind of visual tracking. Sentence completion, the word limit trap. এটা কিন্তু বারবার বলি রিডিং এর ক্ষেত্রে লিসেনিং এর ক্ষেত্রে লিসেনিং রিডিং সব সময় খেয়াল রাখবেন আপনার ইনস্ট্রাকশন no more than 2 words, no more than one word only, no more than 3 words, or a number and a number. এগুলো খুব ভালো করে এগুলো ফিক্স করবেন হ্যাঁ ওয়ান ওয়ার্ড যদি অনলি থাকে সেখানে যদি আপনি ওই যে হাইফেন দিয়ে একটু আগেই বললাম সো এগুলো খেয়াল রাখবেন রাইট নো মোর দেন 2 words for each answer কখনোই লিখবেন না হ্যাঁ the trap the speaker will bury the answer in a cluster of adjectives মানে অ্যাডজেক্টিভ দিয়ে আপনার কন্টেন্ট ওয়ার্ড নাউন কিন্তু ধরেন ব্ল্যাক কার্লি হেয়ার্ড হ্যান্ডসাম ম্যান তাই না এখানে আপনার অনেকগুলো আমি ব্ল্যাক কার্লি হেয়ার্ড হ্যান্ডসাম অনেকগুলো অ্যাডজেক্টিভ আমি ইউজ করেছি সো সেই জায়গায় আপনাকে মাথায় রাখতে হবে যে অনেক সময় ফিলার ক্লাস্টার অফ অ্যাডজেক্টিভস ইউজ করা হয় সো আপনার কন্টেন্ট ওয়ার্ড হচ্ছে নাউনটা জিজ্ঞেস করে সেটা আপনাকে বলতে হবে বা লিখতে হবে স্টুডেন্ট প্যানিক অ্যান্ড রাইট টু মেনি ওয়ার্ডস এগুলো খেয়াল করতে হবে তো ডিটেইল আমাদের কিন্তু গ্রামার ক্লাসগুলোতে ওগুলো নিয়ে পজিশন প্লেসমেন্ট কোথায় কোন ওয়ার্ড ক্লাস বসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা আছে সেগুলো খেয়াল করবেন সো কোয়েশ্চেনে খেয়াল করেন দ্য রিসার্চার্স রিয়েলাইজ দ্যাট দ্য ইনক্লুশন অফ যেমন এখানে আমরা যদি একটা অডিও আপনি খেয়াল করেন এখানে আমরা একটা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে এই কোয়েশ্চেনটা এখানে অডিও এটা শুনে সাথে সাথে দেখেন After several failed prototypes, the engineering team came to the realization that adding solid steel reinforcement grids was absolutely necessary to stabilize the foundation against seismic activity. Okay, so খেয়াল করেন দেখেন এখানে কি করেছে সলিড স্টিল রিইনফোর্সমেন্ট গ্রিডস তাই না এখানে আপনার যে জায়গাটা শুনছেন আপনি যখন কোয়েশ্চেনটা ফলো করছেন দ্য রিসার্চার রিয়েলাইজ দ্যাট দ্য ইনক্লুশন অফ কিসের ইনক্লুশন হয়েছে আর এখানে কি বলছে অডিওটা শুনে ভালো করে After several failed prototypes, the engineering team came to the realization that adding solid steel reinforcement grids was absolutely necessary to stabilize the foundation against seismic activity. তাহলে আপনি যখন অ্যাডিং বলছেন এই যে ইনক্লুশন অফ এটা তো প্যারাফ্রেজ করেছে অ্যাডিং তারপর কি বলছেন সলিড স্টিল রিইনফোর্সমেন্ট গ্রিডস তাই না তাহলে আপনাকে এখানে যে জায়গাটা আসছে আপনাকে অবশ্যই গ্রিডস যেটা নাউন যেটা সেটা এবং তার আগের যে অ্যাডজেক্টিভটা সেটা আপনি রাখতে পারেন যদি নট মোর দ্যান 2 ওয়ার্ডস হয় তাহলে রিইনফোর্সমেন্ট গ্রিডস আপনাকে রাখতে হবে এই জায়গাটা সো তারা যেভাবে অ্যাড করেছে তারা 4টা ওয়ার্ড 4টা অ্যাডজেক্টিভ অ্যাড করেছে এখানে সো আপনাকে অবশ্যই এখান থেকে ডিস্টিল করতে হবে নাউনটা কোর নাউন যেটা আর আপনি জানেন নাউন ফ্রেজের যে জায়গাটা সেটা লাস্ট ওয়ার্ডটা হয় নাউন আর আগে যতগুলো ওয়ার্ড বসবে তার সেগুলো সবগুলো অ্যাডজেক্টিভ তাহলে নাউনটাকে আপনি নিলেন তার আগের অ্যাডজেক্টিভটা আপনি সঙ্গে নিতে পারেন ইফ ইউ আর অ্যালাউড টু রাইট ওকে সো এবার দেখেন flowchart completion the process tracker flowchart track a chronological process how a water filtration plant works okay
এখানে হাইলাইট করতে হবে আপনাকে দ্য সিকোয়েন্স মার্কার্স অন দ্য পেজ বিফোর দি অডিও স্টার্টস, যেমন ফার্স্ট স্টেজ, সাবসিকুয়েন্টলি দ্য ফাইনাল ফেজ। এইভাবে যদি আপনার প্রসেস আপনার একটা ফিল আপ করতে হয়, ফ্লো চার্ট যদি থাকে, তখন কিন্তু আপনাকে এই বিষয়গুলো আন্ডারলাইন করতে হবে। হ্যাঁ, সো কোথায় কোথায় যাচ্ছে, ফ্লোটা কিভাবে যাচ্ছে। The speaker will use synonymous sequence markers initially, following this, ultimately. তাহলে আপনার ওখানে কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে ফার্স্ট স্টেজ, সাবসিকুয়েন্টলি, ফাইনাল ফেজ, এভাবে দেওয়া আছে। কিন্তু আপনার স্পিচে আপনি যখন সে টকটা শুনছেন, সেখানে কিন্তু সে এই এক্স্যাক্ট সাইন পোস্টগুলো ব্যবহার করবে না। তাহলে প্রথমে সে বলবে ইনিশিয়ালি, এটা আপনাকে জানতে হবে, ফার্স্ট স্টেজ, এরপরে ফলোয়িং দিস, তার মানে এর ফলাফলে কি হচ্ছে সেটার ফলে, এবং আলটিমেটলি এরকম হয়। আরও অন্যরকম প্যারাফ্রেজ থাকতে পারে। আপনাকে প্রত্যেকটারই অল্টারনেটিভ যে ওয়ার্ডসগুলো ইউজ করা হয় সেগুলো আপনাকে খেয়াল করতে হবে, জানতে হবে এবং লিস্ট করে শিখতে হবে। ওকে, এবার দেখেন এখানে আমরা আরেকটা যে ফ্লো চার্ট আমরা পাচ্ছি, এখানে একটা অডিওটা শোনেন। Initially, the raw timber is broken down into small chips and thoroughly washed. Following this, the material undergoes intense thermal heating to strip away any remaining impurities. Ultimately, bleaching agents are applied. বুঝতে পেরেছেন? দেখেন, তাহলে ইনিশিয়ালি শুরু করেছে, ফলোয়িং দিস শুরু করে বলেছে, এবং আলটিমেটলি এখানে বলেছে। এখন আপনাকে এভাবে শুরু করছে উড চিপড অ্যান্ড ওয়াশ, তারপরে ওখানে গেছে, তারপর দ্য ম্যাটেরিয়াল আন্ডারগোজ কি দিয়ে যায়, টু রিমুভ ইম্পিউরিটিস, এবং আরেকটা স্টেপে গেছে ব্লিচিং এজেন্টস অ্যান্ড অ্যাপ্লাইড, যেটা হচ্ছে আলটিমেটলি দেখেন ব্লিচিং এজেন্টস অ্যান্ড অ্যাপ্লাইড, এটা হচ্ছে লাস্ট ফেজ। মাঝখানের ফেজে হচ্ছে আপনার কোয়েশ্চেনটা। তাহলে কোয়েশ্চেনটা আপনাকে ফলোয়িং দিস, এই যে জায়গাটা আসছে, তো কি হচ্ছে দ্য ম্যাটেরিয়াল আন্ডারগোজ ইন্টেন্স থার্মাল হিটিং। ওখানে কি বলছে? দ্য ম্যাটেরিয়াল আন্ডারগোজ টু রিমুভ ইম্পিউরিটিস, কি ইন্টেন্স থার্মাল হিটিং। ইন্টেন্স থার্মাল হিটিং, আপনি যদি এখন ইন্টেন্স থার্মাল হিটিং তিনটাই দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। কারণ নট মোর দেন 2 ওয়ার্ডস যদি হয়, তাহলে আপনাকে কি করতে হবে? এখানে থার্মাল হিটিং, এই যে বলছি হিটিং, এটা আইএনজি দিয়ে এখানে জিরান করেছে, সো এখানে নাউন হিসেবে এসেছে। টু স্ট্রাইপ অ্যাওয়ে, হ্যাঁ, টু রিমুভ, এই যে স্ট্রাইপ অ্যাওয়ে এনি রিমেইনিং ইম্পিউরিটিস, ওখানে বলছে রিমুভ ইম্পিউরিটিস। তাহলে এই জায়গাটা এভাবে সিকোয়েন্স যদি থাকে, এরকম ক্রনোলজি থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে প্রথমে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা। এবার দেখেন, রিডিং হেভি টেক্সট ওয়াইল simultaneously listening to heavy audio, একসাথে যখন আপনি অনেকগুলো শুনছেন আর কি, ইন্টেন্স যদি আপনার টেক্সট থাকে, তাহলে সেই জায়গায় when section 4 features multiple choice questions, অনেকগুলো বলছে কিন্তু 3টা অপশন থাকলে 3টা অপশনই বলবে, 4টা অপশন থাকলে 4টা অপশনই হিসেবে বলবে। আপনি একসাথে অনেক কিছু শুনছেন, একটা কোয়েশ্চেনের অ্যান্সার আপনি দিচ্ছেন। So when section 4 features multiple choice questions or matching the cognitive load doubles, you must read options A, B, C and C while the speaker talks continuously. তখন আপনি যখন আমি কিন্তু আপনাকে বলেছি কোয়েশ্চেনটা আগে পড়বেন ইন অ্যান অ্যাডভান্স, ওটা সেগমেন্ট আলাদা হয়ে গেল। আর যখন আপনি ও যখন শুরু করেছে বলা, তখন আপনি অপশনগুলো কিন্তু আপনি তখন পড়ছেন, তার সাথে মিলে পড়ছেন। Section 4 MCQs, the concession distractor. In section 4, the speaker will almost always mention option A, B and C. You cannot just listen for a keyword. একটা কিওয়ার্ড দিয়ে আপনি শুনে করতে পারবেন না, তাহলে সবগুলোই বলবে। You must listen for the concession, the part where they reject the distractors. এটাও আপনাকে খেয়াল করতে হবে। এটা যদি আমরা একটু শুনে দেখি, এখানে খেয়াল করেন, এখানে একটা কোয়েশ্চেন আমি রেখেছি, এখানে A, B, C, এখানে কোয়েশ্চেনটা পড়েন। What was the primary reason the Roman settlement was abandoned? Devastating drought, repeated military invasions, the exhaustions of silver mines. The 3টা অপশন আছে, আপনি অডিওটা একটু শুনেন। Now, looking at the abandonment of the settlement, many historians initially pointed to the prolonged drought that struck the region. And while it's true they suffered repeated military invasions from northern tribes, archaeological evidence now conclusively shows that it was the complete exhaustion of the local silver mines that forced the population to permanently relocate. Okay, so the speaker mentions drought, তাই না? বলেছে যে এটা অনেকে হিস্টোরিয়ানরা প্রথমে এটা পয়েন্ট আউট করেছিল যে প্রলং ড্রট, তাহলে এখানে এ নাম্বার কি আছে? ডিভাস্টেটিং ড্রট, এটাও কিন্তু বলেছে। সো a panicked student picks A.
মানে তাড়াতাড়ি শুনে মিলে গেছে তো কিন্তু এ দিয়ে দিচ্ছে। সো ফোকাস স্টুডেন্ট হিয়ার্স দ্য কনসেশন, ও কি বলছে তারপরে কিন্তু সেখানে বলছে while it's true they suffered, তারপরে কিন্তু এখানে while দিয়ে আবার আরেক দিকে নিয়ে যাচ্ছে, it's true they suffered, archaeological evidence conclusively shows, okay, কি করছে conclusively show that it was a complete exertion, এই যে এই জায়গাটা আসছে কিন্তু আপনার, তো while দিয়ে বলছে, তার মানে ওখানে কথাটা বলছিল যে আগের হিস্টোরিয়ানরা ইনিশিয়ালি এটাকে পয়েন্ট আউট করেছিল, পরে কিন্তু ওটাকে রিজেক্ট করে দিচ্ছে কনক্লুসিভলি, পরের দিকে আরো এভিডেন্স আসে। তো এই জন্য এখানে আমার অ্যান্সারটা, পরের দিকে আমরা যদি ম্যাচিং ক্লাসিফিকেশন আরেকটা যাই, ইউ আর গিভেন আ লিস্ট অফ থিওরিজ A, B, C and a list of scientists, question 35 to 38. The questions, the science will be spoken in exact chronological order. Put your pencil on scientist 35. Do not look at the theories yet. Listen to what scientist 35 says. কি বলতেছে সেটা শুনেন আগে। Then scan the A, B, C box for the synonym. এই বিষয়টা আমরা একটু দেখি, খেয়াল করেন এখানে আমরা যে এই জায়গাটা আপনার আমরা যেটা দেখছি যে কোয়েশ্চেন যখনই আপনার এখানে ABC আমরা এটা যে দেখলাম ABC সে কি বলছে সেই বিষয়টা আমরা খেয়াল করতে হবে, এবং কোনো রকমের চেঞ্জ করছে কিনা সেইখানে আমাকে দেখতে হবে, সেই বিষয়গুলো আমরা জানবো। ওকে, সো মাল্টিপল চয়েসে আপনার এভাবে আমরা খেয়াল করে দেখব। এই জায়গাটাই ছিল আজকে আমাদের। এখন কোয়েশ্চেন সেকশন 4-এ বিশেষ করে আমরা কি খেয়াল করবো আরো স্পেসিফিক্যালি, যদি আমি আজকের নোট ক্লোজিং নোটে আপনাদের জন্য কি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার কনসেন্ট্রেশনটা ব্রেক করার, যেভাবে ব্রেক হতে পারে সেভাবেই ডিজাইন করা আছে। হ্যাঁ, বাস্তব হলেও সত্য, কারণ আপনার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, আপনার এফিসিয়েন্সি লেভেল, আপনার কম্পিটেন্স লেভেলটাকে অ্যাসেস করা হয়। তো এই জন্য আপনাকে এই জায়গায় আপনাকে ডিস্ট্রাক্টরও থাকবে অনেক, কারণ এখানে দেখেন আপনি মাল্টিপল চয়েসগুলো কিভাবে সাজানো থাকে, আবার এখানে অনেক আপনার ভলিউমটাও বেশি থাকে, অনেকক্ষণ কথা বলে, টানা কথা বলে, সব কিছু মিলে ইট ইজ a 5 minute, at least 5 minute of sound, but now you know the architecture of what that wall. কিভাবে দেখেন, আমি কিন্তু প্রথমে স্লাইডে সাজিয়ে দিয়েছি 31-32 নম্বরের কোয়েশ্চেনে কি নিয়ে কোয়েশ্চেন হতে পারে, 33-34, 35-36, 37, 38, 39-40 সবগুলো কিন্তু 4টা ফেজে আলাদা ইন্ট্রোডাকশন আছে, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থাকে, প্রবলেম থাকে, এরপরে এটার ফিউচার ইমপ্লিকেশন থাকে। এই রকম ক্রনোলজিটা ফলো করতে পারলে আপনি অনেক কিছু গাইডলাইনটা পেয়ে যাবেন। ইউ নো টু লুক ফর দি indented bullet points and the signpost transitions, and more importantly you know that your spelling must be flawless. Do not throw away a band-aid because you forget the second M in accommodation or the plural S at the end of a noun. You have survived the listening module's ultimate test. Rest your ears, practice your spelling drills and stay disciplined. অবশ্যই লিসেনিং এর ব্যাপারে এটা আমার সাজেশন, আপনারা অবশ্যই খুব ডিসিপ্লিন থাকবেন, খুবই রেগুলার এটা কনসিস্টেন্ট থাকবেন, আবার আপনার স্পেলিং ড্রিলগুলো করতে হবে, আর আপনার অবশ্যই মানে কানকে খুব রিল্যাক্স করে রাখতে হবে যেন আপনি ভালোভাবে শুনতে পারেন। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক, আই এম রেডি টু অ্যান্সার দোজ কোয়েশ্চেন। থ্যাংক ইউ। So do practice in a regular basis and attend the classes in a regular basis. Try to learn new knowledge and new skills of reading strategies, listening strategies. অন্য কোনো স্কিল না, এই শুধু আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটাই ডেভেলপ করার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।